অথবা আমাদেরকে আপনারা জানাতে পারেন সরাসরি লিখেও। তো আমাদের সঙ্গে আমরা ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেকেই ইন্টারেস্টেড এবং একটা আছেই পৃথিবীতে, অনেকেই প্র্যাকটিস করেন ব্ল্যাক ম্যাজিকের, অনেকে হোয়াইট ম্যাজিকের, অনেকে ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিক দুটো একসাথে প্র্যাকটিস করেন। আসলে বেনিফিটটা কি? আর সবচেয়ে বড় কথা, এই যে হোয়াইট ম্যাজিক বলি বা ব্ল্যাক ম্যাজিক বলি, দুটোতে পার্থক্য রয়েছে, পার্থক্যই বা কি? আর এগুলো নিয়ে আমাদের তো অনেক ভ্রান্ত ধারণাও রয়েছে, এবং কোনটা যে ঠিক ধারণা আর কোনটা যে ভুল, সেই তর্কে বা বিতর্কে আমরা যাব না। আমরা বরং এমন একজনের কাছে শুনে আসবো আজকের ঘটনা। প্রথম ঘটনাটা শুরু করতে চাই তাকে দিয়ে, যিনি একই সাথে হোয়াইট ম্যাজিক এবং ব্ল্যাক ম্যাজিক দুটোই প্র্যাকটিস করেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি ম্যাজিশিয়ান দীপন, আমি এসেছি মিরপুর শেয়ারপাড়া থেকে। ওকে, সো আপনি হোয়াইট ম্যাজিক বা ম্যাজিক আপনি প্র্যাকটিস করেন কত বছর ধরে? আমি ক্লাস 5 or 6 থেকে ম্যাজিক প্র্যাকটিস করি। আচ্ছা, আপনি আমাকে একটা দুটো ম্যাজিক দেখিয়েছেন আজকে, তার মধ্যে একটি হচ্ছে আপনার নিজের করা। তো এই যে হোয়াইট ম্যাজিক করতে করতে হঠাৎ করে ব্ল্যাক ম্যাজিকের প্রতি আগ্রহ তৈরি হওয়া, বা হঠাৎ করে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানতে পারা বা খোঁজ খবর নেওয়া, বা এক সময় নিজেকে জড়িয়ে ফেলা, এইটা কিভাবে সম্ভব হলো বা এটা কিভাবে ঘটলো আর কি আপনার জীবনে? প্রথমত যখন আমি ম্যাজিক শুরু করি তখন থেকেই আমি একটা জিনিস দেখছি, আমরা অডিয়েন্সরাও নিশ্চয়ই জানে, ম্যাজিক ইজ ট্রিক্স। ম্যাজিকের পুরোটাই হচ্ছে হাতের কৌশল। তো আমরা ম্যাজিশিয়ানরা, প্রত্যেকটা ম্যাজিশিয়ানই চাই নিজেকে ফেমাস করতে, নিজেকে আরো উন্নত করতে, মানুষ আমাদেরকে চিনুক, এটা আমাদের লক্ষ্য থাকে। তো যেহেতু ম্যাজিক সবগুলোই ট্রিক্স, তো আমার মনে যেমন একটা প্রশ্ন আসছে, এমন কোন ম্যাজিক কি হয় যাতে কোনো কৌশল থাকবে না? সেটা সম্পূর্ণ কৌশল ছাড়া হবে, যেটা বাস্তব হবে। রাইট, আপনি বলছিলেন যে যেটা চোখে দেখা যায় এটা হচ্ছে ট্রিক, সেটা হচ্ছে হোয়াইট ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক এবং হোয়াইট ম্যাজিকের ক্ষেত্রে যেটা স্পষ্ট ধারণা আমি দর্শকদেরকে বলবো, সেটা হচ্ছে আপনি যেটা ভিজুয়াল করতেছেন, যেটা আপনি চোখে দেখতে পারতেছেন, সেটা কোনো সাধুর কাছ থেকে হোক বা যে কারো কাছ থেকে হোক না, ভিজিবল যা কিছু, তাই ভিজিবল যা কিছুই আছে সেগুলো সম্পূর্ণ হাতের ট্রিক্স। আচ্ছা, আর যেটা ব্ল্যাক ম্যাজিক, সেটা কখনো ফিল করা যায় না, দেখা যায় না, সেটা সম্পূর্ণ ইনভিজিবল। এটা দিয়ে আপনি যে কারো ক্ষতি করতে পারবেন, বাট আপনি একটা ফুল প্রোডাকশন করতেছেন না, একটা ফুল বানায় দেখাচ্ছেন, এটা কখনো সম্ভব না। একটা ফুল বানানো সম্ভব না আসলে। তাহলে সেটার জন্য ব্ল্যাক ম্যাজিক বা অন্য কোনো কিছু ট্রিকের প্রয়োজন হবে, কিন্তু ব্ল্যাক ম্যাজিক দিয়ে সাধারণত এই ধরনের কাজ করা হয়। এই ধারণাগুলো আমার কাছে আসছে হচ্ছে যখন আমি এইটা নিয়ে অনেকদিন প্র্যাকটিস করছি ব্ল্যাক ম্যাজিকটা। তো আমার ঘটনাটা, কেন প্র্যাকটিস করলেন, কিভাবে শুরু করলেন? আচ্ছা, প্রথমত যেহেতু ম্যাজিক করতাম, তো এইভাবে ম্যাজিক প্র্যাকটিস করতে করতে বললাম আপনাকে যে আমার ব্ল্যাক ম্যাজিকের প্রতি আসলে ইন্টারেস্টটা তখনই জাগে যখন আমি জানতে পারি যে হ্যাঁ, যদি আমি ব্ল্যাক ম্যাজিকে যাই তখন হয়তো বা আমি এমন কিছু করতে পারবো যেটা কোনো ট্রিক্স থাকবে না। এই জন্যই প্রথমত আমি ব্ল্যাক ম্যাজিকে ঢুকি। তো আস্তে আস্তে এইটা ইনক্লুড হইতে থাকি, এবং আমার একজন গুরু ছিল, তার নামও বলবো না, আমি প্লেসটাও বলবো না কোথায়, ঠিক আছে। তো তার কাছ থেকে আমি প্রথম হাতে করি নেই। এবং ব্ল্যাক ম্যাজিকটা যে হচ্ছে এরকম, তার কিছু কাহিনী আমি বলিনি, ঘটনা কিছু বলিনি, তারপরে আমি বলছি। প্রথম ঘটনা হচ্ছে, আমি তাকে বিশেষ করে এইভাবে, সে একদিন আমাকে তার রুমে নিয়ে যায়, এবং তখন সকালবেলা সুন্দর দিনের লাইট, তখন আপনি অলরেডি নিজেও ম্যাজিক, তখন আমি টোটালি ম্যাজিক করি, নট ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, ওকে, সেটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ঘটনা। তো প্রথমে সে আমাকে রুমের মধ্যে নিয়ে যায়, আমাকে বলে তুমি কি কিছু দেখতে চাও যেটার এক্সপ্লেনেশন তুমি পাবা না? আমি বললাম হ্যাঁ অবশ্যই চাই, দেখান। সো যেহেতু ম্যাজিশিয়ান সবসময় চেষ্টা করি ট্রিক্স ধরার জন্য, সো সে আমাকে রুমের মধ্যে নিয়ে যায়, তার রুমে, এবং সেটা টিনের একটা ঘর। আচ্ছা, এবং তখন দুপুর 2টা-3টা বাজে। তো রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে সে রুমের লাইট গুলো অফ করে দেয়, দরজা জানলা টোটালি বন্ধ করে দেয়, এবং সেখানে একটা ডিম লাইট ছিল, ডিম লাইটটা লাল কালার, সেই ডিম লাইটের উপরেও সে একটা কাপড় দিয়ে দেয়, এবং কাপড় দেওয়ার পরে সে আমাকে বলে তুমি বসো খাটের উপরে, এবং আমি বসি, সেও আমার সামনে বসে। ইভেন রুমটা ভিতর দিয়ে লক করা ছিল, সেখানে কেউ ছিল না। আচ্ছা, তো কিছুক্ষণ পরে
সে বসে থাকে, বসে কিছুক্ষণ পরে আমি শুনতে পারি উপরে টিনের শব্দ হচ্ছে, ধিমধাম শব্দ হচ্ছে, বা কেউ হাঁটতেছে উপর দিয়ে, এরকম বোঝা যাচ্ছে টিনের উপর দিয়ে। সো বেসিক্যালি আপনি নিশ্চয়ই জানেন যে গ্রামের যে টিন গুলো সেগুলো আসলে একটু ত্রিকোণ টাইপের হয়। সো একটা মানুষ কিন্তু সেখানে দাঁড়ানো পসিবল না, হাঁটাও পসিবল না, স্লিপ করতে পারে। সো সেখান দিয়ে এসে কিছু একটা হাঁটতেছে। সো তখন আমাকে আমার গুরু প্রশ্ন করে যে তুমি কি কিছু খেতে চাও? তো আমি জানি না কেন হঠাৎ করে আমার মাথায় আসে হ্যাঁ আমি মিষ্টি খেতে চাই। আচ্ছা। তো বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আমি হাতটা সামনে, হঠাৎ করে দেখি আমার হাতের উপরে একটা মিষ্টি এসে পড়ছে, আমি ফিল করতে পারি, এবং মিষ্টিটা অনেক গরম, যেন মনে হচ্ছে মাত্র মিষ্টিটা তৈরি করে দেওয়া হয়েছে। এবং আপনি একজন ম্যাজিশিয়ান হিসেবে বুঝতে পেরেছেন যেটা পসিবল না আসলে। আমি তখনই বুঝে গেছি এটা পসিবল না, এবং পসিবল না এটাও বুঝছি, এবং ট্রিক্সটা ধরার জন্য হলেও আমি একটু উঠে গেছি, একটু চিল্লানি দিয়ে উঠছি, হয়তো বা ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে আমি একটু চিল্লান দিয়ে উঠছি। উঠে আমি যখনই এরকম চিল্লান দিছি তখনই উনি লাইটটা জ্বালায় দিছে। ইভেন লাইট জ্বালানোর পরে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমি দেখলাম সেইখানে মিনিমাম খাটের মধ্যে, সারা খাটে চাদর টাদর ভরা 50 থেকে 60টা মিষ্টি। সো টিনের ঘর, এখানে কেউ নাই, এখানে মিষ্টি থাকা সম্ভব না কোনোভাবে। ওনার কাছেও ছিল না, এবং উনি বসা ছিল সামনে আমার। আচ্ছা। সো 50-60টা মিষ্টি পড়া, এটা দেখে আমি কিছুটা ভয় পাই, এবং ভয় পেয়ে আমি ওনার সাথে কথা না বলে আমি নিজেই দরজা খুলে বের হয়ে যাই। তো এইখানে আরেকটা ঘটনা ঘটে যে আমি যখন রাস্তায় বের হই, সাধারণত সেটা দিনের বেলা ছিল, সূর্য ছিল, কিছু দূর যাওয়ার পর আমি দেখি আকাশ হঠাৎ করে মেঘ করছে, এবং মেঘ করছে, প্রচুর পরিমাণ বাতাস বইতেছে, এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে ঘূর্ণিঝড়ের সময় মাটির থেকে আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের মতো শুরু হয় আর কি। তো আমি যেই পথ দিয়ে যাচ্ছি, আমার বাসা থেকে আমার সেই ওস্তাদের বাসা 2-3 কিলোমিটার দূরে, আমি যে রোড দিয়ে যাচ্ছি আমি দেখতেছি একটু পরপর সেখানে ওরকম ঘূর্ণিঝড়ের মতো শুরু হচ্ছে। আচ্ছা। তো এই জিনিসটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই, বাসায় চলে যাই। সো এটা একটা ঘটনা ছিল। তো আসলে বেসিক্যালি যদি আপনি বলেন ব্ল্যাক ম্যাজিকটা কি, তাহলে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকটা মূলত করা হয় কিভাবে, একটু শেয়ার করবো কিভাবে করা হয়। হ্যাঁ বলেন। তার আগে আপনি বলেন যে, আপনি যে বলেন যে চোখে দেখা যায় না এরকম জিনিস হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কিন্তু যে মিষ্টিটা যে আপনি পেলেন এটা তো আপনি চোখে দেখেছেন, মানে এটা তো ব্ল্যাক ম্যাজিক আবার। এখন এটা ব্ল্যাক ম্যাজিক, আপনি জিনের কথা নিশ্চয়ই শুনছেন। এখানে ব্ল্যাক ম্যাজিকটা এবং জিন চালানটা সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। আচ্ছা। জিন চালান যারা করে সাধারণত সেটা ভালোর ক্ষেত্রে করে, আচ্ছা, সেটা ভালো দিক হয়, বাট ব্ল্যাক ম্যাজিকটা সম্পূর্ণ খারাপ। আচ্ছা। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিসই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, আমরা আপনার ব্ল্যাক ম্যাজিকের তারপরে আস্তে আস্তে বেরিয়ে আসার ঘটনা শুনবো, তবে তার আগে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে ব্ল্যাক ম্যাজিক যেভাবে করে বলে আপনার ধারণা, সেটা হচ্ছে আপনি বলছেন। আচ্ছা বলেন, আপনি বলেন। ওকে, প্রথমত আসলে ব্ল্যাক ম্যাজিকটায় অনেকটা হচ্ছে কি, এটার জন্য না ব্ল্যাক ম্যাজিক করাটা খুব ইজি। ব্ল্যাক ম্যাজিক করাটা খুব ইজি, এন্ড এটার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাসটা না অনেকটা কাজে দেয়, এবং এই বিশ্বাস থেকে রিয়েলিটি তৈরি হয়। যেমন ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে প্রথম যেটা জিনিস লাগে, আমরা নিশ্চয়ই ইমাজিনারি ফ্রেন্ডের কথা শুনছি। হ্যাঁ, ইমাজিনারি ফ্রেন্ডের কথা আমরা জানি। আমরা যারা ব্ল্যাক ম্যাজিক করতাম আর কি, তারা ইমাজিনারি পেট ইউজ করতাম, কিছু একটা প্রাণী ইউজ করতাম। সেটা আমি বলতে চাচ্ছি না কি প্রাণী ইউজ করতাম। এটা কি মানে বাস্তবে থাকতো নাকি মনে? না, সেটা মনে মনে থাকতো। মনে সেটা আমার মনের মধ্যে আছে যে কিছু একটা আমি পাল্টেছি মনের থেকে। আচ্ছা। কিন্তু তাকে যে আমি যত্ন করতাম সেটা বাস্তব হইতো। লাইক মনে করেন আমি ভাত খাবো, ভাত খাওয়ার প্রথমে আমি কি করলাম, ভাতটাকে মাখলাম, মেখে এক মুঠ ভাত আমি রেখে দিলাম সাইডে, সেটা কিন্তু আমি খাচ্ছি না, সেটা লাস্ট পর্যন্ত সেটা আপনার সেই ইমাজিনারি ফ্রেন্ডের জন্য চিন্তা করতেছি আমি তাকে খাওয়াচ্ছি। আচ্ছা, এটা একটা জিনিস। আমি তাকে মনে মনে আদর করতেছি, তাকে হাত দিয়ে আমি আদর করতেছি, আমি চিন্তা করতেছি সে আমার হাতের মধ্যেই আছে, বাট সে কিন্তু নাই। এই জিনিসটা যখন আমি করতে থাকি একটা সময় আসলে জিনিসটা চলে আসে, এবং আপনি ফিল করতে পারেন তাকে দিয়ে কাজ করা সম্ভব। যে জিনিসটা যখন আশেপাশে থাকে, আপনার পেট অ্যানিমেল কি ছিল বলা যাবে? স্নেক ছিল আপনার। ওকে। এবং সাপটা থাকার কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যারা করে বেসিক্যালি এরকম জিনিসই মানে ইউজ করা হয়, যেহেতু যে বান যেটাকে বলে এটাকে সাপ ইউজ করা হয়। সো ব্ল্যাক ম্যাজিকের সাপ ছিল এটা? হ্যাঁ, কি সাপ ছিল? জাস্ট একটা সাপ ছিল, এটা কোনো নাম নাই। এটা আপনি দিনের পর দিন পুষতেন? হ্যাঁ, দিনের পর দিন পুষতাম। আচ্ছা। সো এই একটা জিনিস। এবং
মানে আমি হয়তো বা সেটার ভিজুয়ালটা পাইতে পারি যে কেমন দেখতে হবে, সেটা আমি চিন্তা করতে পারতাম, বাট ওইটা ছিল না। এই একটা জিনিস। তো সাপটা পালার আরেকটা কারণ হচ্ছে বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে আমরা একজন দেবীকে ইউজ করি। আচ্ছা, তো সেই দেবীর হয়তোবা যেই দেবতাকে সে মানে, তো বেসিক্যালি তাকে আমরা ফোর্স করতাম, দেবীকে আমরা ফোর্স করতাম দেবতার দোহাই দিয়ে। কারণ আমি আপনাকে বুঝাই বলি, সামথিং আপনার ফেভারিট একজন ব্যক্তি, আপনার ওয়াইফ হতে পারে, বাচ্চা হতে পারে, তাকে যদি কেউ মাথার মধ্যে একটা গান দিয়ে আপনাকে বলে যে আপনি এই কাজটা করবেন, তখন কিন্তু আপনি বাধ্য হবেন কাজটা করে। ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রেও অনেকটা এরকম, সেই দেবীটাকে ওই দেবতার উপরে চাপ রেখে বাধ্য করা হতো সেই কাজটা করতে। আচ্ছা, এবং সেই দেবীটা সেই ইমাজিনারি ফ্রেন্ডের মাধ্যমে বা ইমাজিনারি পেট যেটাকে আমি বললাম সেটার মাধ্যমে কাজটা করাইতো। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এই একটা জিনিস। সো আপনি আপনার এই পেটকে দিয়ে আপনি পেট অ্যানিমাল বা যেটা দেখেছি সেটাকে আপনি ব্যবহার করতেন এবং সেটাকে আপনি পুষতেন, এবং আপনি বলছিলেন যে আপনি খাওয়ার সময় প্রত্যেকবার কিছু ভাত সেই পেট অ্যানিমালের জন্য রেখে দিতেন। আচ্ছা, কখন আপনার মনে হলো হঠাৎ করে যে এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার? আচ্ছা, এই জিনিসটা আমার মনে হয়েছে একটা ঘটনা থেকে। ওই ঘটনাটা আমি ছোট করে বলি। আমার একটা ফ্রেন্ড ছিল, খুব ক্লোজ ফ্রেন্ড, গ্রামের বাড়িতেই। সো সে একদিন যে কোনো কারণে এলাকার মধ্যে মারামারি হয়েছে। সো সে আমাকে এসে বলতেছে দুঃখ করে যে তোরা কোথাও ছিলি না, আমি তোরা থাকলেও তো আমাকে সেভ করতে পারতি। তখন মোটামুটি আসলে আমাদের ব্ল্যাক ম্যাজিকের কিছু স্টেপ থাকে। আমি একটা সময় এমন হয়েছিল যে করতে করতে মানে যখন আপনি এই জিনিসটা করবেন তখন আপনি না পাওয়ারটা মানে এমন ভাবে পেয়ে যাবেন, আপনার একটা মোহ জন্মায় যাবে, একটা ইন্টারেস্ট জেগে যাবে যে হ্যাঁ আমি এই পাওয়ারটা পাইছি, তাহলে আমি আরেকটু আগায় দেখি কি হয়। এটা একটা পয়েন্ট। সো তখন আমি মোটামুটি সেই স্টেপের একবারে হাইয়েস্ট লেভেলে ছিলাম। সো যখন হাইয়েস্ট লেভেলে ছিলাম তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি টেনশন করো না, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা, বলে আমি সেদিন সারা রাত একটা বান আমি মারি, যে তার সেই ছেলের নাম দিয়ে। তো যখন মারি কাজে লাগে সেটা, হ্যাঁ কাজে লাগে এইভাবে। পরের দিন সকালবেলা ওই ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে যায়, এবং দ্যাটস রিয়েল স্টোরি। সো পুলিশে একটা অপরাধ করে সে এবং তারপরে তাকে পুলিশে ধরে নিয়ে যায়। হ্যাঁ, খুব ছোট একটা অপরাধের জন্য পুলিশে ধরে নিয়ে যায়। ওকে। সো এই জিনিসটা করার পরে সেদিন বিকাল বেলা আমি গ্লাসে করে পানি খাবো, গরমের সময় পানি খাবো। সো আমি ফ্রিজ থেকে বোতল বের করছি, ঠান্ডা পানি বোতল বের করছি, বের করে একটা কাঁচের গ্লাস নিয়েছি, এবং কাঁচের গ্লাসটা মোটামুটি পুরো মোটা একটা গ্লাস। তো কাঁচের গ্লাসটা নিয়ে আমি পানিটা ঢালছি, ঠান্ডা পানি হাতে রেখে গ্লাসটা ঢালার পরে আমি এখন নর্মাল পানি ঢালতে যাব। সো যখন ঢালতে যাব তখন আমি খেয়াল করতেছি গ্লাসের তলা নাই, নাই তলাটা নেই, অর্থাৎ সেই গ্লাসটা ভেঙে গেছে ঠান্ডায়, ভেঙে আমার পায়ের উপরে পড়ছে, এবং আমার পায়ে এখন পর্যন্ত স্পট আছে। সেটা আমার মোটামুটি গ্লাসটা পায়ের ভিতরে ঢুকে গেছিল। তার মানে ব্যাপারটা তখন আপনি বুঝতে পারলেন যে আপনি যখন ব্ল্যাক ম্যাজিক করছেন তখন একইভাবে অন্যজনের যেমন ক্ষতি হচ্ছে ঠিক একইভাবে কিছু ক্ষতি আমারও হচ্ছে, আপনারও হচ্ছে। তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দিবেন। হ্যাঁ, তখন আমি সিদ্ধান্ত নিলাম ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দিব। সো এই জিনিসটা যেদিন থেকে সিদ্ধান্ত নিলাম যে আমি ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দিব, সেদিন থেকে না আমার সাথে কিছু প্রবলেম শুরু হলো। কিরকম প্রবলেম? লাইক আমি না হুইসপার শুনতে পারতাম কানের মধ্যে, আমি শব্দ শুনতে পারতাম, বিড়বিড় করে শব্দ, লাইক একবারে জোরেও না একবারে আসতেও না। আমি বুঝতে পারতেছি কিছু একটা আমার সাথে কথা বলতেছে। কি কথা বলছে কোনদিন কিছু কথা, কি কথা বলতেছে সেটা বুঝতে পারতেছি না, বাট কিছু একটা বলতেছে, এটা আমি বুঝতে পারতেছি। এই একটা জিনিস একদম কানের কাছে, খুব কাছ থেকে বলে, খুব কাছ থেকে মনে হচ্ছে আমার পাশেই কিছু আছে। এই একটা জিনিস। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা হচ্ছে লাইক আমি রাতে বেলা ঘুমাচ্ছি, কোনো রিজন নেই, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। আচ্ছা, ইভেন ঘুম ভাঙার পরে আমার বুঝতে খুব সমস্যা হতো যে আমি কোথায় আছি, আমি বুঝতে পারতাম না। আমার মানে একটা তন্দ্রার মধ্যে, একটা মোহের মধ্যে আমি চলে যেতাম। আমার 5-7 মিনিট লাগতো বুঝতে যে আমি খাটে শুয়ে আছি। দেন আমি আবার ঘুমাতাম, দেখা যেত রাতের মধ্যে 6 থেকে 7 বার আমি উঠে যেতাম। আচ্ছা, এই একটা জিনিস। এই হুইসপারটা কি আপনি এখনো শুনতে পান? এই যে হুইসপার আপনি বলছেন যে কানের কাছে এসে ফিস ফিস করে কেউ কিছু বলে, এটাকে আপনি এখনো শুনতে পান? না, এখন শুনি না। তবে কিছু কিছু জিনিস আমার কাছে আমার এখনো হয়। যেমন তার মধ্যে একটা হচ্ছে, যখন আমি ছাড়ার চেষ্টা করছিলাম তখন আমি কোনো কিছু কোথাও যদি কোনো স্পিরিট থাকে সেই জিনিসটা আমি ফিল করতে পারতাম।
সেই জিনিসটা আমি এখনো পারি। কোনো যদি আধ্যাত্মিক কিছু থাকে আমি বুঝতে পারি, এই একটা জিনিস। আর যখন ব্ল্যাক ম্যাজিক ছাড়ার চেষ্টা করলাম তখন আরেকটা সমস্যা হইতো, সেটা সবচেয়ে বড়, এটা আমি আপনাকে তখন স্কিপ করে গেছি, বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমার যে ইমাজিনারি পেটটা ছিল, আমার মনে হতো কি সেটা আমাকেই মানে আঘাত করতেছে বারবার, এই জিনিসটা হতো। আপনার সাপটা আমাকেই কামড়াচ্ছে, সেই যন্ত্রণা বা সেই কষ্ট আপনি মানে ওতে কোনো যন্ত্রণা নেই যে কামড়াচ্ছে, ব্যথা পাচ্ছি আমি বা কেটে যাচ্ছে এরকম কিছু না, বাট মনে হচ্ছে আমাকে কামড়াচ্ছে, আমি মনে মনে কষ্টটা পাচ্ছি। এটা মানে ইরিটেটিং ব্যাপার। হ্যাঁ, ইরিটেটিং একটা ব্যাপার ছিল। ওকে, সো এটাই ছিল ম্যাজিশিয়ান দীপন আপনার ঘটনা। পরে যদি সময় পায় আপনার কাছে আবারও ফিরে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার, অ্যান্ড আই হোপ যে আপনাদের সবার ভালো লেগেছে যারা শুনছেন এই মুহূর্তে আমাদেরকে। তো এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমি একটু ফেসবুকে যেতে চাই এবং ফেসবুকে আমরা দেখতে চাই কি অবস্থা, এবং আমি দেখছি যে অনেকেই এই মুহূর্তে আমাদেরকে জয়েন করেছেন এবং আমাদের সঙ্গে আছেন। এবং আপনাদেরকেও বলি যারা জয়েন করতে চান, আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti, আর আমাদের মানে দুটো পেজ, একটা হচ্ছে রেডিও ফুর্তির পেজ এবং আরেকটা হচ্ছে ভূত এফএম-এর পেজ, which is www.facebook.com/bhutfm.russell। আমাদেরকে মেহেনিল তাসনিম জয়া লিখেছেন, ভাইয়া ভয় পেতে চাই, মানে সেই জন্য আমরা এখানে। মেহেদি হাসান মিঠু আমাদের বলছেন যে আমরা আছি, এস এম হাসান আমাদের সাথে আছেন এবং সন্দীপ আছেন। তো আমি একটা জিনিস দীপনের কাছ থেকে খুব অদ্ভুত লাগলো, অনেকেই দেখছি যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা ভালো ছিল লিখেছেন, তামিম ইকবাল লিখেছেন যে অস্থির, অনেকে লিখেছেন যে অলসম লিখেছেন অনেকেই। তো আমি নামগুলো পড়ছি না কারণ ফেসবুক নেমগুলো খুব অন্যরকম, তো সেই নামগুলো পড়লে আবার কনসেন্ট্রেশন অন্যদিকে চলে যায়। তো যাই হোক, আমরা দীপনের একটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, সেটা হচ্ছে যে আপনি যখন ঘুমাচ্ছেন বা আপনি যখন একা আছেন তখন হঠাৎ করেই যদি আপনি উপলব্ধি করতে পারেন যে আপনি অন্য কোনো একটা জায়গায় আছেন, এবং আপনি যদি উপলব্ধি করতে পারেন যে কানে কেউ কিছু ফিসফিস করে আপনাকে বলছে বা বলার চেষ্টা করছে, সেটা কিন্তু খুব উইয়ার্ড, তাই না? এবং সেই জিনিসটা আমার মনে হয় যে খুবই 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 উইয়ার্ড। তো যাই হোক, আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, তার ঘটনা আমরা শুনবো, এবং আমাদের তিনি হচ্ছে আমাদের গত সপ্তাহেও এসেছিলেন, এখানে অতিথি ছিলেন, এবং এই সপ্তাহেও তিনি আমাদের অতিথি আছেন, কারণ তার কিছু ঘটনা বাকি ছিল, সেই ঘটনাগুলো তিনি আজকে আমাদের সাথে শেয়ার করবেন। এন্ড আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনার কাছে জানতে চাইব আপনার নাম, তারপরে আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আমরা আপনার ঘটনা যাব। জি। হ্যালো, আমার নাম প্রিয়াঙ্কুরি। আর যারা এই রেডিও ফুর্তি লাস্ট উইক শুনেছিলেন তারা আমাকে মনে করতে পারে, আমাদের যে স্টুডেন্টরা স্কলাস্টিকা সার্জন। আর অ্যাকচুয়ালি আমি খুবই থ্যাঙ্কফুল যে আমাকে রেডিও ফুর্তি আজকে হোস্ট করতে হবে। অ্যান্ড আমার also, by the way, আমার দুইটা ফ্রেন্ড আছে যাদের আজকে বার্থডে হয়েছে, তাদের সুইট 16. So, Laviza and Ishtilla, happy sweet 16 to you. Hope to see you in the future again. হ্যাপি বার্থডে। ওকে, সো আমরা যাই ঘটনায়। আপনি আজকে যে ঘটনাগুলো বলবেন সেগুলো আপনি যখন জাপানে ছিলেন, ইনফ্যাক্ট আপনি যখন টোকিওতে ছিলেন, তখনকার ওইখানে শোনা বিভিন্ন লেজেন্ড গুলো আপনি আমাদের সাথে শেয়ার করবেন, রাইট? হ্যাঁ। সো আমি লাস্ট উইক মনে হয় 3টা লেজেন্ড অলরেডি শেয়ার করে ফেলেছি। সো দিস উইক আমি শুরু করবো হচ্ছে একটা আরবান না, এটা হচ্ছে ওদের রুট আছে জাপানিজ হিস্ট্রির মধ্যে। এটা হচ্ছে একটা লেজেন্ড মনস্টার, আর দুইটা হচ্ছে জাপানিজ ঘোস্ট রিচুয়াল যেগুলো দিয়ে যে ভূত সামন করে। সো ফার্স্ট লেজেন্ডটা হচ্ছে হাচিসাকুসামা, or 8 feet tall. And এই মনস্টারটাকে আমি স্টার্ট অফ করবো হচ্ছে সে একটা খুবই ডেঞ্জারাস মনস্টার, তাকে এরকম তান্ত্রিক দিয়েও থামানো যায় না। আপনাদের লাগবে হচ্ছে বুদ্ধিস্ট মঙ্ক এন্ড এক ধরনের স্পেশাল স্পেল যেটা অ্যাপারেন্টলি ইটস লস্ট ইন দ্য পাস্ট, এখন এটা খোঁজা যাবে না। এন্ড কতগুলো জিসাস স্ট্যাচু লাগবে যেগুলো হচ্ছে এক ধরনের রিলিজিয়াস স্ট্যাচু, যেগুলো হচ্ছে এই লেভেলে ভূত থেকে জাপ করে এগিয়ে দিতে পারে। এখন এটা সে আসলে একটা ওম্যান যে হচ্ছে 8 feet tall,
এন্ড এটাই হচ্ছে তার নাম হাচি সাকুসামা। হাচি মানে 8 আর সাকুসামা হচ্ছে ফিট টল, যেটা হচ্ছে এক ধরনের ওল্ড, বলছেন। হ্যাঁ, এটা ওল্ড এক ধরনের জাপানিজ মেজারিং সিস্টেম। তো এখন হাচি সাকুসামা একটা অ্যাভারেজ না, একটা 8 ফিট টল ওমেন, খুবই টল ওমেন। কিন্তু তার ভিকটিম হচ্ছে বাচ্চারা, স্পেশালি যারা 16 ইয়ার্স ওল্ড এর নিচে, কারণ তারা ইজিলি সবাইকে ট্রাস্ট করে, ওদের সারাক্ষণ ডিপেন্ডেন্স থাকবে। সো সে হচ্ছে একটু ভালনারেবল। আর সে আপনাকে ধরুন সে আপনাকে লাইক করে, or that's her way, মানে এটা হচ্ছে তার ওয়ে চুজিং ইউ অ্যাজ এ ভিকটিম। সে আপনাকে লাইক করবে, এই লাইকটা ফেসবুক লাইক না, এটা হচ্ছে আপনার দিকে তাকিয়ে, স্পেশালি আপনি যদি ওল্ড টোকিওর মধ্যে থাকেন, ওল্ড জায়গায় থাকেন যেখানে অনেক ফিল্ড আছে আর আপনি একা বাইরে যান, তখন আপনার দিকে তাকিয়ে এটা দিন রাত হতে পারে, সে এরকম একটা ডিপ একটা মেল ভয়েসে সে এই সাউন্ড করবে, পো পো পো। আর আপনাকে কয়েকবার করার পর সে হেরে চলে যাবে। এখন আপনি ভাবলেন যে এটা পাগল একটা মহিলা, কিন্তু আসলে যারা ওই এরিয়াতে ছিল তারা বলে যে এই মনস্টার, এই ভূতটা এত ভয়ঙ্কর যে তাদেরকে জাপান ছেড়ে চলে যেতে হয়েছে, এন্ড ওর জীবনও জাপানে আসতে পারেনি, ওর আরেকটা কান্ট্রিতে রিলোকেট করতে হয়েছে, বিকজ এই মনস্টারটা হচ্ছে রিভেঞ্জ নেয় যারা হচ্ছে তার থেকে এসকেপ করে চলে যায়। সে জাপানের মধ্যেই কনফাইন, কিন্তু জাপানে ঢুকলে আপনার শেষ। আপনি রাতের বেলা উঠবেন, দেখবেন সে আপনার বিছানার সামনে দাঁড়িয়ে আছে, সেটাই হচ্ছে লাস্ট যে আপনাকে কেউ চিনবে তখন থেকে। কেউ কি বলেছে মানে দেখতে কেমন বা এরকম? হ্যাঁ, সেটা সে একটা অ্যাপিয়ারেন্স না, একটা 8 ফিট টল একটা লেডি, এন্ড তাকে দেখতে অনেকটা ইনোসেন্ট টাইপের, যে চার্চ গোয়িং টাইপের একটা সুন্দর লাগে, যে এরকম হোয়াইট ড্রেস আর গ্লাভস, ওই চার্চে যায় যখন সানডেতে, ওরকম একটা লুক। কিন্তু সে আর এরকম হয় যে সে যে যেটা মানে ওল্ড টোকিওতে যারা থাকে তারা বলে যে হচ্ছে সে একটা হোয়াইট কিমোনো পরে, না হলে সে এরকম একটা রেড কিমোনো পরে। হোয়াইট কিমোনোটা হচ্ছে বারিয়াল একটা সিম্বল, আর রেড কিমোনো হচ্ছে ফেস্টিভ্যাল একটা সিম্বল। তো সে হচ্ছে তখন আপনাকে লাইক সো এটা একটা স্টোরি আছে, এই যে এটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করেছে। তার সাথে আমি একবার স্কাইপে কথা বলছিলাম, আর রেডিটেও কথা বলছিলাম। রেডিট নো স্লিপ থ্রেড যদি কেউ জানে, সেটা হচ্ছে যেখানে মিস্টিরিয়াস ভৌতিক কাহিনী শেয়ার করে। তো তার হচ্ছে যে সে এসকেপ করতে পেরেছে ওই কয়েকদিনের মধ্যে। ইউজুয়ালি মানুষ ওই দিন পরপরই ওদেরকে নিয়ে যায়, কিন্তু সে কয়েকদিনের সাথে থাকতে পেরেছে, বিকজ যা হচ্ছে যে যখন তাকে লাইক করেছে, তাকে বাসার মধ্যে তার পুরা রুমটাকে একটা বৌদ্ধ আর শিন্তো, যেটা হচ্ছে ওদের একটা রিলিজিয়ন, শিন্তো আর বৌদ্ধ হোলি সিম্বল, তারপর প্রেয়ার্স, ওইটা দিয়ে পেপার মধ্যে লিখে পুরা রুম কভার করে দিয়েছে। প্রত্যেক রুমের কর্নার একটা বৌদ্ধার স্ট্যাচু আর একটা শিন্তো গডেসের স্ট্যাচু প্লেস করে এখানে গার্ড করে গেছে। তাকে একবার অ্যাটাক করতে গিয়েছিল তাকে ওই হাচি সাকুসামা রাতের বেলা, তার গ্র্যান্ডপা হিসেবে, যে সে তাকে বলেছে ওই রুম থেকে বের হতে না, কিন্তু সে তাকে ট্রাই করেছে বের করাতে, কিন্তু সে অলরেডি রিয়েলাইজ করে ফেলছে যে ওই যে ভিকটিম ছিল যে আমি তো এখন বের হতে পারবো না, তাহলে এটা কে পিছনে আসলো। তখন হচ্ছে সে তখন তার সামনে 2টা লবণের বাটি ছিল, লবণের বাটির মধ্যে হচ্ছে ওই লবণটা কালো হয়ে যাবে যদি হাচি সাকুসামা এখানে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, তো তখন সে অল অফ আ সাডেন শোনা শুরু করেছে যে পো 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 ওই সাউন্ডটা, আর তখনই দেখেছে লবণের বাটি পুরা কালো হয়ে যাচ্ছে লবণটা। ওই রাত থেকে সে হচ্ছে চ্যান্টিং আর প্রেইং করা শুরু করেছে, যাতে তার শুনে আসতে না পারে হাচি সাকুসামা। আর সকাল 7টা পর্যন্ত সে এরকমই চ্যান্টিং আর প্রে করছিল, আনটিল তাকে তার গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমা এসে তাকে বের করেছে এখান থেকে। এন্ড সে হচ্ছে এই হোকাইডোর একটা খুবই ওল্ড এরিয়াতে থাকে, নামটা মনে নেই, বাট তাকে বের করে একটা ট্রাকের মধ্যে নিয়েছে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য। আর ট্রাকের মধ্যে তার ব্লাড ফ্যামিলি মেম্বার ছিল, আর একটা ওম্যান ছিল, কে-সান। আর কে-সান হচ্ছে বলেছে যে কিভাবে তাকে ওই রাতের জন্য প্রোটেক্ট করে রাখতে হবে। তো এই কে-সান তাকে কয়েকটা পার্চমেন্ট দিয়েছে, ওই বৌদ্ধ আর শিন্তো হোলি ওয়ার্ড লেখা, যে তুমি এটা হাতে ধরে থাকো, আর তুমি ট্রাকের মধ্যে তুমি মাঝখানে বসে থাকবা, আপনার সামনে হচ্ছে সব আপনার মেল ব্লাড রিলেটিভ থাকবে, যাতে হাচি সাকুসামা কনফিউজ হয়েছে যে কে আসলে এই আমার ভিকটিমটা, কারণ সবই তো একই ব্লাড শেয়ার করে। তখন
তাকে একবার অ্যাটাক করতে গিয়েছিল, কিন্তু তাকে বলেছে যে ওই মেল ফ্যামিলি মেম্বার গুলো যে তোমার মাথাটা নিচে চেপে রাখো, আর কোনো কথাই বলবা না। তো এখন অবভিয়াসলি তারা এয়ারপোর্টে গিয়ে চলে গিয়েছে আমেরিকাতে। খুবই স্যাড কাহিনী, তাকে তার ফ্রেন্ডস সব ফেলে রেখে চলে যেতে হয়েছে। এখন সে 20 বছর হয়ে গিয়েছে, সে জাপানে আবার ফিরে আসতে চায়, কারণ তার গ্র্যান্ডপা তার নানুর হচ্ছে ডিজিজ হয়ে সে মরে যাবে এখন। আচ্ছা, তো তাকে স্টিল আসতে দিবে না, তার উইলের মধ্যেই লিখে রেখেছে যে না, তাকে আসতে যাবে না এই কাহিনীর জন্য। তো এখন এই ফুনারালের কয়েকদিন পর তার গ্র্যান্ডমা তাকে ফোন দিয়েছে, যে তারপর সে কথা বলা শুরু করেছে, বলছে যে কেন এই হাচিয়াকুসা আমাকে আর বিলিভ করি না আমি, এখন সে কেন আমাকে আমার ফ্রেন্ডস আমার ফ্যামিলি ওদের থেকে আমাকে দূরে রাখবে, আমি জাপানে আসবো। সে বলছে ঠিক আছে। তারপর আবার মেয়েটা কতক্ষণ ধরে ফোনের মধ্যে বসে আবার বলল যে কিন্তু সে তো থাকতে পারে এখানে না। এরপরেই সে ফোন থেকে ওই মেল পো 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 ভয়েস শোনা শুরু করেছে। তখনই সে ফোনটা রেখে, আমি শুনেছি তার কাছ থেকে, সে ফোনটা পুরো পুড়িয়ে দিয়ে পুরো ল্যান্ডলাইন কাট করে সে আবার নতুন এরিয়াতে মুভ করছে ইউনাইটেড স্টেটসে। সে ছিল হচ্ছে তখন ওই ওহাইও, আর সে ওইখান থেকে মুভ করছে যে টেক্সাসে। তো এটা হচ্ছে একটা খুবই ভৌতিক কাহিনী, কিন্তু টু বি অনেস্ট আমি এটা বিলিভ করতে পারবো না, কারণ এই মহিলাটা বলে যে সে হচ্ছে শুধু ওল্ড ভিলেজ টাইপের থাকে টোকিওতে, কিন্তু কারণ সে হচ্ছে মানুষের ইমোশন, মানুষের ফিয়ার উপর ফিড অফ করে। কিন্তু আমি তো ছিলাম হচ্ছে সেতাগায়া, ওই যে একটা খুবই ডিপ্লোম্যাটিক এরিয়া, যেখানে হচ্ছে সব লাইটস, ক্যামেরা, অ্যাকশন, শপিং মল, মডার্নিস্টিক সবকিছু আরবান টাইপের। সো আমি এত বিলিভ করতে পারবো না। Okay, so that's your story. Thank you so much আমাদের সাথে আপনার স্টোরি বা আপনার ঘটনা শেয়ার করার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে রিদওয়ান এবং শেগুফতা আছেন চাঁদপুর থেকে, এবং তাদের সাথে তাদের ফ্রেন্ড জেনিথা এবং সোনিয়া, তারাও শুনছেন আমাদেরকে। এবং আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে ফেসবুকে আছেন, কানেক্টেড আছেন। তো আমরা সবার কথাই শুনবো এবং সবার সম্পর্কেই বলবো, তবে তার আগে যেটা করতে হবে, ছোট একটা বিরতি নিয়ে আসতে হবে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। ছোট্ট একটা বিরতি, তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হচ্ছে কালকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস ঘটতে যাচ্ছে। কালকে তো আজকে হয়ে গেছে, আজকে স্যাটারডে। সো আমাকে আমার অফিস থেকে রেডিও ফুড থেকে আমাকে বলেছে যে একটা স্পেশাল শো, যেটা আমি জীবনে আগে কখনো করিনি এবং ভবিষ্যতেও আর কখনো করব না, সেরকম একটা কিছু আমাকে করতে কালকে রাত 9টায়, এবং 9টা থেকে 11টা পর্যন্ত। ইট উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট কিছু, এবং আই ডোন্ট নো কি হতে যাচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া। আই হোপ যে আপনারা আমাকে সাহস দেওয়ার জন্য হলো জয়েন করবেন, এবং 9টা থেকে 11টা পর্যন্ত স্যাটারডেতে, শুধুমাত্র এই স্যাটারডেতে আমি থাকবো। শুধুমাত্র এই বছরেই এই শোটা একবারই হবে, এবং আর কখনো আমি মনে করছি না যে হবে, বা আর কখনো হওয়াটা উচিত হবে বলেও আমার মনে হচ্ছে না। তো কালকে এরকম একটা শো হচ্ছে, সেটা আমি শুনছি আর কি, অনেকটা বলতে পারেন যে একটা ঢেকি খেলার মতোই আর কি। তো আমরা কালকে সেই শোটা করব 9টা থেকে রাত 11টা পর্যন্ত, সকাল 9টা থেকে না, রাত 9টা থেকে 11টা পর্যন্ত। তাই কিছুক্ষণ পর পর আপনারা প্রমো শুনছেন, সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে আরো একবার শুনতে পারবেন। আমি এখন চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসবো এই বিরতির পরপরই। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডু ফুর্তি। Voot FM, the night comes alive. ওয়েলকাম ব্যাক। আমরা ফিরে আসলাম আবারও। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মোহাম্মদ মেহেদি হাসান বগুড়া থেকে শুনছেন অ্যাপ দিয়ে। আমাদের নেটওয়ার্ক কিন্তু খুব স্ট্রং, তারপর অনেকেই অ্যাপ দিয়ে শুনছেন, আমার এটা খুব ভালো লাগছে। এবং দেশের বাইরে যারা আছেন তারাও আছেন আমাদের সঙ্গে এবং আমাদেরকে অ্যাপ দিয়ে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমাদের ফেসবুকের দুটো পেজ, একটা হচ্ছে www.facebook.com
www.radio.40 and www.facebook.com/bothfm.russell এই দুটো পেজে গিয়ে আপনি যে কোনো মুহূর্তে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমি দেখতে পাচ্ছি এস এম হাসান আমাদের সঙ্গে আছেন, ফেনী থেকে শুনছেন। আমাদের সাথে নাহিদ আছেন খুলনা থেকে, এবং আফরিন আছেন আমাদের সঙ্গে একই সাথে। আবু বকর আছেন আমাদের সঙ্গে, সোহেল খান আমাদের সঙ্গে আছেন প্রিন্স রাসেল, এছাড়াও আমাদের সাথে আছেন মারুফ, আমাদের সাথে আছেন মুজাহিদুল লিমন, এছাড়াও আব্দুল হাসান তারেক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহবুবুর রহমান, এছাড়াও শিহাব আমাদের সঙ্গে আছেন হামদান বিশ্বাস আমাদের সঙ্গে, এছাড়াও অমিল অয়ন, ইসাক আহমেদ, ইয়াসিন, জোসেফ আমাদের সঙ্গে আছেন সুরাইয়া, আফরিন, সানিয়া, এছাড়াও আমাদের সাথে আরো অনেকেই কিন্তু এই মুহূর্তে আছেন। আমি চলে যাবো ইমেইলে, এবং ইমেইলের পরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। চলে যাচ্ছি আমাদের কাছে পাঠাটা ইমেইলে, এবং আমি এই ইমেইলটা পড়ার পরে একটা ইমেইল করেছিলাম, মানে একটা রিপ্লাই লিখেছিলাম। সেখানে জানতে চেয়েছিলাম যে ঘটনাটা আরো একবার মেক শিওর করতে, যেটা সত্যি। আমার কাছে মানে কিছু জিনিস আছে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। সো আমি পড়ছি যেভাবে তিনি লিখেছেন সেভাবেই। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালো আছেন এবং সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমার নাম কুমু। আমি এর আগেও আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করেছি, সেটি ছিল আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া। তবে আজ যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার এক ফ্রেন্ডের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। 8 জানুয়ারি 2004। আমার ফ্রেন্ড তখন অনেক ছোট। দিনটা ছিল আমার ফ্রেন্ড শুক্তারার জন্মদিন। সেদিন ওদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল। শুক্তারার মামাও সেদিন এসেছিলেন। মামা তখন অনার্স 3rd ইয়ারের ছাত্র। সন্ধ্যা থেকে ওরা অনেক মজা করে, কিন্তু বাড়ি ফেরার সময় অনেক রাত হয়ে যায়। তাছাড়া তখন প্রচন্ড শীত, কাজেই শুক্তারা আম্মু তার মামাকে সেই রাতটা তাদের বাড়িতেই থেকে যেতে বলেন। মামা রাজি হয়ে যান। তাকে থাকার জন্য একটা তালাবদ্ধ রুম দেয়া হয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে মামা লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু নতুন জায়গা বিধায় স্বাভাবিকভাবে তার ঘুম আসছিল না। সবাই তখন ঘুমিয়ে পড়েছে, চারিদিকে নিস্তব্ধতা। এর মাঝে হঠাৎ করে একটা হাসির শব্দ। তিনি প্রথমে ভেবেছিলেন তার মনের ভুল, কিন্তু একটু পরে আবার সেই হাসির শব্দ, একটা মেয়ে কণ্ঠের হাসি। মনে হলো শব্দটা আসছে পাশের ড্রয়িং রুম থেকে। এবার মামা একটু ভয় পেয়ে যান। তিনি ঠিক করেন লাইট অন করে ঘুমাবেন। কাজেই তিনি বিছানা ছেড়ে উঠে লাইট অন করে দেন। লাইট অন করে তিনি যা দেখেন তা সত্যি অবিশ্বাস্য। তিনি দেখলেন সুইচ বোর্ডের পাশে একটা অল্প বয়সী মেয়ের ছবি টাঙানো, অথচ তিনি লাইট অফ করার সময়ও ছবিটা সেখানে ছিল না। অবাক করা বিষয়, ঘরের আরো কিছু বৈশিষ্ট্য বদলে গেছে। পড়ার টেবিলে রাখা বইগুলো এলোমেলো হয়ে আছে, খাতাটা খোলা, এবং তার উপর উনি পড়তে পড়তে কেউ উঠে গেছে। ঘরের আলনাতে রাখা মেয়েদের কাপড় যা একটু আগে পর্যন্ত ছিল না। এরপর তিনি ঘরের দরজার দিকে তাকিয়ে দেখতে পান ড্রয়িং রুমে আলো জ্বলছে। একটু স্বস্তি পান এই ভেবে যে বাড়ির কেউ ঘুম থেকে উঠে পড়ছে। এক প্রকার দৌড়ে তিনি ড্রয়িং রুমের দিকে এগিয়ে যান, কিন্তু এবার তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য। তিনি দেখলেন ড্রয়িং রুমটা অন্যরকম দেখাচ্ছে। সেখানে সোফায় বসে আছেন বেশ কয়েকজন, তার মধ্যে শুক্তারার বাবাও ছিলেন। তবে তাকে দেখতে বেশ অন্যরকম লাগছিল। সেখানে শুক্তারা আর ওর মা ছাড়া ওদের পরিবারের প্রত্যেকে ছিল, আর ছিল অচেনা একটি মেয়ে যার ছবি সে একটু আগে দেখে এসেছে। সবাই নিজেদের মধ্যে কথা বলছে, হাসাহাসি করছে। তারা কেউ যেন ওনাকে দেখতেই পাচ্ছে না। মামা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার সামনে এতগুলো পরিচিত মানুষ, অথচ তিনি কাউকে ডাকতে পারছেন না। হঠাৎ করে অচেনা মেয়েটি উঠে পড়ল এবং তার পাশ দিয়ে ঘরে ঢুকে পড়ার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে দেখতেও পেল না। কিন্তু এবার যখন মেয়েটি পেছনে ফিরল, মামার মনে হয়েছিল মেয়েটি তাকে দেখতে পেয়েছে। তারপরই
মেয়েটি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। মামা আর নিতে পারলেন না, তার মনে হলো তার মাথাটা ঘুরছে। এরপর আর কিছু মনে নেই। সকালবেলা মামা স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠলেন। তিনি ভেবেছিলেন হয়তো সবটা স্বপ্ন, কিন্তু শুক্তারার বাবা মা এসে বললেন ভোরবেলা তারা তাকে দরজার কাছ থেকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তখন তিনি সব ঘটনা খুলে বলেন। শুক্তারার মা প্রথমে কিছু বুঝতে না পারলেও শুক্তারার বাবা কি ভেবে উঠে পড়েন এবং একটু পর একটা ছবি নিয়ে হাজির হন। মামা ছবিটি চিনতে পারেন। এটি সেই ছবি যেটা তিনি কাল রাতে সুইচ বোর্ডের পাশে টাঙানো দেখেছিলেন। শুক্তারার বাবা বলেন এটা তার ছোট বোনের ছবি, সেদিন থেকে প্রায় 6 বছর আগে সে মারা গেছে। মামা অবাক হয়ে যান। তিনি অবশ্য জানতেন না যে এই বাড়িতে ছোট মেয়েটি মারা গেছে, তবে সেটা তার বোনের বিয়ের আগে। তিনি জানতেন যে বাড়িতে ছোট মেয়েটি মারা গেছে, তবে সেটা তার বোনের বিয়ের আগে। কাজেই সে মেয়েটি সম্পর্কে তিনি বিশেষ কিছুই জানতেন না। শুক্তারার বাবা আরো বলেন তার ছোট বোন অন্য সাধারণ মেয়েদের থেকে আলাদা ছিল। সে অতীতের বিভিন্ন ঘটনা বলে দিতে পারত এবং যেটা সে কখনোই জানত না। আবার সে ভবিষ্যতে নানা ঘটনাও বলে দিত, যা পরবর্তীতে সত্যি হয়ে যেত। এরকমই একদিন সে বলেছিল তার ঘরের দরজা থেকে একটা নীল রঙের টি শার্ট পরা মানুষ দাঁড়িয়ে আছে। সে দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে। উল্লেখ্য, মামা সেদিন নীল রঙের একটা টি শার্ট পরেছিল। শুক্তারার বাবা বিষয়টি ভুলেই গিয়েছিলেন। আজ মামার কথা শুনে তার সব মনে পড়ে যায়। তার ছোট বোন কিভাবে মারা গিয়েছিল তা তারা আজও জানে না। তারা পুলিশকে জানিয়ে পোস্টমর্টম করাতে চেয়েছিল, কিন্তু তাদের মা এতে কোনোভাবে রাজি হননি। তারপর তার মা এই ঘর থেকে মেয়েটির সব জিনিসপত্র সরিয়ে ফেলেন এবং ঘরটি বন্ধ করে দেন। মামার থাকার জন্যই প্রথম ঘরটা খোলা হয়, তবে তাদের সাথে কোনো অস্বাভাবিক কিছুই ঘটেনি। তাহলে আজ কেন মামার সাথে এই ঘটনাটি ঘটল? আর এত বছর আগের একটি ঘটনার সাথে এটা সম্পর্ক কি? আর সেই মেয়েটি কে এসেছিল, কে ছিল? সে কিভাবে সবকিছু দেখতে পেত? তবে কি মামার সাথে তার দেখা হয়েছিল অন্য কোনো পৃথিবীতে? কিছু প্রশ্ন থেকেই যায়। কিসমত আরা কুমু লিখেছেন রাজশাহী থেকে। আমরা পড়ে শোনালাম আপনার ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আবারও আমাদের সেকেন্ড গেস্টের কাছে এবং আমরা তার কাছে একটা ঘটনা শুনবো। আপনার নামটা আরো একবার সবাইকে বলবেন, তারপরে আমরা আপনার ঘটনায় যাব। আচ্ছা, আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কুরি। আর আমি এবার কথা বলবো হচ্ছে একটা ঘোস্ট রিচুয়াল নিয়ে, যেটা হচ্ছে ভূত সামন করবে। আর এই ঘোস্ট রিচুয়ালটা হচ্ছে এটা অনেকটা ফেমাস জাপানে। এটার নাম হচ্ছে হিতোরি কাকুরেনবো, আর না হলে ওয়ান ম্যান হাইড অ্যান্ড সিক। এন্ড এটা হচ্ছে যে কোনো ঘোস্ট রিচুয়াল না। এটা হচ্ছে আপনি একটা মানে এক ধরনের ডিমেনের সাথে আপনি ডিল করবেন, একটা খুবই হাই এইরকম একটা ব্যাপার আমি শুনেছি অবশ্য। হ্যাঁ, আপনি বলেন। এখন এইখানে হচ্ছে আপনার একটা ডল লাগবে, আপনার ভাত লাগবে, মানে আনকুক ভাত, রান্না করে না, যেটা হচ্ছে আসলে হ্যাঁ চাল, যেটা মানে একটা মানে এটা বলে হচ্ছে এটা হচ্ছে ভূত আর স্পিরিট থেকে অ্যাট্রাক্ট করে। আর হচ্ছে লাল সুতা, যেটা হচ্ছে আপনার লাইফটা সিম্বলাইজ করে। আর আপনার লাগবে হচ্ছে একটা সুই। আর এটা ব্ল্যাক ম্যাজিকের মতো। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকের মতনই একদমই, আগে গেস্ট যেটা বলছিল। আর আপনার লাগবে হচ্ছে সিলভার কেচি। সিলভার কেন আমি জানি না, বাট পিওর সিলভার দিয়ে বানানো কেচি, অনেকটাই মানে এক্সপেন্সিভ হবে। তো যা করতে হবে হচ্ছে রাত 12টা বাজার আগে আপনাকে, কারণ 12টা হচ্ছে ওদের মানে শিন্তো রিলিজিয়ন হচ্ছে উইচিং আওয়ার, আর রাত 12টা বাজার আগে আপনাকে হচ্ছে ডলটাকে প্রিপেয়ার করতে হবে। ডলটা হচ্ছে হাত আর পা থাকার কথা। ডলটাকে কাট করে ওটার মানে খুলে ওইটার মধ্যে যা যা আছে সেগুলো বের করে আপনি চাল দিয়ে ভরবেন। চাল দিয়ে ভরার পর ওটার মধ্যে আপনার শরীরের একটা অংশ দিবেন, যেমন একটা নখ, না হলে রক্ত, সবচেয়ে ভালো হবে রক্ত, কারণ এটা আপনার পুরো শরীরের একটা মানে একটা লাইফ সোর্স। এন্ড
এই রক্ত দেওয়ার পর আর চুল দেওয়ার পর যা দেন সেটার মধ্যে আপনি এই পুতুলটাকে আপনি সুই দিয়ে সু করে সেলাই করে তারপর আপনি ওই লাল সুতা দিয়ে সেলাই করবেন। লাল সুতাটা মানে হচ্ছে যে আপনার সাথে ওই ডলটার একটা টান রাখবেন স্পিরিট আর ডিমেনটা, যাতে সে আপনাকে বুঝতে পারে যে এটা আপনি। আর ওটা করার পর আপনি ওই সুতাটা আপনি কেটে দিবেন, একটা এন্ড কেটে দিবেন সুতাটা ওই সিলভার কেচি দিয়ে। এটা আমি জানি না আবার কি সিম্বলাইজ করে, বাট এটা একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য রিচুয়াল। ওইটা করার পর এটাকে একটা নাম দিতে হবে। এখন এই নামটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই নামটা আপনার নাম জীবনও দিবেন না, কারণ এই আপনার নাম দিলে যা হয় হচ্ছে এই ডিমেনটা আপনাকে আপনার বডি পজেস করে আপনাকে মানে নিজে আপনাকে মানে এরকম সুসাইড করাতে পারে নিজে থেকে, যখন আপনি নিজেও জানেন না কি হচ্ছে। কারণ আপনার নামই তো হচ্ছে আপনার আইডেন্টিটি, আর এই আইডেন্টিটি চুরি করতে পারলে একজন, তাহলে তো আপনার সর্বনাশ হয়ে যাবে। এখন আপনার যা লাগবে হচ্ছে একটা সেফ হাইডিং স্পেস, লুকানোর জন্য একটা জায়গা যেখানে আপনাকে এই পুতুলটা পাবে না। আপনার এক ধরনের রিলিজিয়াস একটা মানে আপনার রিলিজিয়নের একটা কোনো কিছু লাগবে, যেমন ধরেন একটা গীতা, নাহলে একটা কোরআন, নাহলে একটা বাইবেল, নাহলে যে কোনো একটা কিছু আপনার রিলিজিয়ন, মানে যে ধর্মের তার সেই ধর্ম অনুযায়ী ওই ধর্ম অনুযায়ী এই ধর্ম ছাড়া আপনি মানে বাঁচবেন না ডলটার এগেনস্ট। আর মানে কোনো অফেন্স না, কিন্তু আপনি যদি এরকম সেকুলার ভাবে আইডেন্টিফাই করেন তাহলে আপনাকে হচ্ছে মানে এক ধরনের কি বলবো সল্ট আছে না, সল্ট দিয়ে পুরো জায়গাটাকে সারাউন্ড করতে হবে। এটা হচ্ছে জেনারেলি স্পিরিট থেকে ওয়ার্ন অফ করবে। আর আপনার একটা টেলিভিশন লাগবে, কারণ এটা হচ্ছে দেখাবে যে স্পিরিটটাকে আপনার ওই ডিমেনটাকে আপনার কাছে নাকি আপনার দূরে। এটা টিভিতে দেখবো? হ্যাঁ, টিভিটা এরকম মানে স্ট্যাটিক হবে, অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে হচ্ছে আপনার পিছনে ডিমেনটা, যেটা মানে হচ্ছে আপনার সর্বনাশ, আপনি ডেড। এখন আপনি শুধু একটা মানে প্রেয়ার দিয়ে দেন যে প্লিজ আমাকে মানে বাঁচতে করে মেরেন। তো আপনার বাথরুমে গিয়ে বাথটাবের মধ্যে আপনি পানি ভরে ওটার মধ্যে ডলটা রাখবেন। ডলটা রেখে আপনি এখন বলবেন যে আপনি আপনার নাম বলে 3 বার বলে বলবেন যে এখন তুমি ইট। আর তুমি ইট বলে আপনি হচ্ছে ওই কেচিটা আছে না, কেচি দিয়ে আপনি ডলটাকে স্ট্যাব করবেন। ওই স্ট্যাব করলে হচ্ছে এই মানে ডিমেনটাকে আপনি অনেক অ্যাঙ্গার করবেন। অ্যাঙ্গার করে মানে সে আপনাকে 10 সেকেন্ড দিবে। 10 সেকেন্ডের মধ্যে আপনার হাইডিং স্পেসের মধ্যে গিয়ে ওখানে বসে থাকতে হবে, যেন যে করছে তাকে খুঁজে না পায়। হ্যাঁ, আর আপনার সাথে 1 কাপ মানে সল্টের পানি রাখতে হবে, একদম পুরো লবণ দিয়ে ভরা পানি। আর এটা অনেকটা মানে এটা যখন আপনি এখন ডলটা আপনাকে খুঁজবে, হ্যাঁ ডলটা আপনাকে খুঁজবে হচ্ছে মানে এরকম আপনি দিবেন 1 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য আপনি লুকিয়ে থাকবেন। এখন এটা খুবই স্ট্রেঞ্জ, এটা কয়েকবার করবেন যে 1 মিনিট পর আপনি ওই বাথটবের মধ্যে এখানে যাবেন। বাথটবের মধ্যে গিয়ে যদি দেখবেন ওই ডলটা এখানে নাই, আপনি এখন তার জন্য খুঁজবেন। সো মানে এটা মানে হচ্ছে যে আপনি এখন তাকে খুঁজছেন, সে এখন আপনাকে খুঁজছে। এখন এটা হচ্ছে গেম, কে আগে কাকে পায়। এখন আপনি যদি ফ্রন্ট মানে সামনে থেকে দেখেন ডলটাকে, তার মানে আপনি জিতবেন। আর নাহলে পিছন থেকে যদি ডল আসে তাহলে আপনাকে সে নিজে অ্যাটাক করে মেরে ফেলবে, আপনি জানবেনও না। এখন আপনার মুখের মধ্যে এখন যদি এই বাথটবের মধ্যে যান, বাথটবে এখানে গিয়ে দেখেন যে ডলটা নেই, তাহলে আপনার মুখের মধ্যে ওই লবণ পানিটা আছে না, সেটা মুখের মধ্যে নিয়ে আপনি এখন পুরো বাসা সার্চ করা শুরু করবেন। আর আরেকটা কষ্ট হচ্ছে এই রিচুয়ালের সময় আপনি অ্যাভয়েড করতে যাবেন না এই রিচুয়ালটা, নাহলে আপনার সর্বনাশ হবে। আর মাঝপথে ছেড়ে দেওয়া যাবে না, মানে শেষ করতে হবে যে কোনো ভাবেই হোক। আর আপনার বাসায় যদি কোনো অতিথি থাকে, নাহলে কোনো মানুষ থাকে, আপনার সাথে খেলতে হবে, আর নাহলে ওদেরকে বের করে দিতে হবে বাসা থেকে। আর কয়েকদিনের জন্য আপনাকে বাসাটাকে এক্সারসাইজ করতে হবে, মানে ভূতটাকে ঝাড়াতে হবে। না হলে এরকম হতে পারে যে রাতের বেলা আপনি নাহলে আপনার ওয়ার্স আপনার একটা ফ্যামিলি মেম্বারও মরে যেতে পারে। তো এখন আপনি এই ডলের জন্য যখন খুঁজবেন, আপনি এই মুখের মধ্যে পানি ওই লবণ পানি ভরে আপনি খুঁজবেন। খোঁজার পর আপনি যখন ডলটাকে ফাইনালি পাবেন সামনে থেকে, তখন আপনি বলবেন যে তখন আপনি 3 বার বলবেন যে ডলস নেম, আই এম দ্য উইনার। 3 বার বলার পর আপনি ডলের উপর দিয়ে আপনি পুরা ওই লবণ পানি আপনি পুরা থু করে ফেলবেন। তখনই আছে এইটার পর আপনাকে ডলটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বাইরে নিয়ে এই পুরা ডলটাকে পুড়িয়ে টুড়িয়ে ছাই বানিয়ে আপনি সবচেয়ে স্ট্রংগেস্ট ওয়ে এই ডিমেনটাকে মানে অনেকক্ষণের জন্য এটাকে গেট রিড অফ করা হচ্ছে যে
আপনি যদি টাকা আছে, আপনার প্রত্যেক দেশে যে অল্প অল্প করে তার ছাই উড়িয়ে দিবেন। এটা অনেকটাই এক্সপেন্সিভ হবে, কিন্তু এইটা এনশিওর করবে যে এই ডিমান্ডটা আপনার পিছনে জীবনও ঘুরবে না। কিন্তু আপনি যদি করেন আপনার নিজের করে লাভটা কি হলো? এই লাভটা আসলে হচ্ছে যে মানে মানে এই ধরনের একটা থ্রিল সিকিং গেম, বাট এরকম বলে যে আপনাকে একটা অল্টারনেট ডিমেনশনে নিয়ে যেতে পারবে, যেখানে আপনি হচ্ছে মানে সবচেয়ে শক্তিশালী, আপনি হচ্ছে আমি তখন পাওয়ার মানে না, এটা হচ্ছে আপনাকে একটা ডাইমেনশনে নিয়ে যাবে, যেটা হচ্ছে আপনার একটা ডিস্টর্টেড করাপ্টেড ডাইমেনশন, যেটা আপনাকে নিজেই করাপ্ট করে দিবে, যে আপনি হচ্ছে উইনার, আপনি হচ্ছে সবকিছু, কিন্তু আসলে যে মানে যেটা জয় হবে না আপনি, সেটা হবে হচ্ছে মানুষকে মেরে ফেলা, যেটা মানে রুলার হবে সেটা হচ্ছে মানুষের কঙ্কালের হাড্ডির উপর দিয়ে যে ডেড বডি, যে যাকে আপনার মেরে ফেলেছেন, একটা রুথলেস একটা রুলার হিসাবে। তো এটা হচ্ছে একটা খুবই করাপ্টেড আর ডিস্টর্টেড ডাইমেনশন। তো এখানে গেলে অনেকজন বলে যে মানুষ পাগল হয়ে যায়, আর মানে ওদেরকে ইনসেন অ্যাজাইলামে নিয়ে মানসিক হসপিটালে নিয়ে ওদেরকে মানে ঠিক করা যায় না। তো এই বেসিক্যালি এটা একটা খুবই ডেঞ্জারাস গেম, যেটা আমি জীবনও রেকমেন্ড করবো না একজন খেলবে, কারণ এটার মধ্যে কোনো প্রাইজ নেই। আর অনলি প্রাইস হচ্ছে যে আপনাকে একটা ডিমেনশন দিবে, যেখানে আপনার মাইন্ড এত ডিস্টর্টেড হয়ে যাবে যে আপনি নিজেও জানবেন না আপনি কে, আর আপনার আইডেন্টিটি মানে আপনার ডিস্টর্টেড আইডেন্টিটি আপনি ঠিক মতো জানবেন না, মানে আপনি জাস্ট আবল তাবল হয়ে যাবেন, একটা মেস হয়ে যাবেন। মানে সেটা একদম। এবং মানে ঠিক আছে, আমি যে দুটো, আমি তো মানে এই ধরনের কাউকে রিকমেন্ড করবোই না। আমি বাঞ্জি জাম্প তারপরে প্যারাগ্লাইডিং পর্যন্ত করি না, আর এটা তো ইম্পসিবল। অ্যাকচুয়ালি এটা আমি ফার্স্ট একবার অ্যাটেম্প্ট করতে গিয়েছিলাম, কিন্তু আমি যখন আমি একটা খারাপ ফিলিং হয়েছিল যে আমাদের যেই দোতলা বাসার মধ্যে আমি অল অফ আ সাডেন ফুট স্টেপস, তারপর কেমন ধরনের ডিস্টর্টেড একটা কানের মধ্যে এরকম টিনিটাস আছে না, টিনিটাসের মতন একটা সাউন্ড। বড় ব্যাপারটা হচ্ছে এখানে যে আপনি যদি শুরু করেন তাহলে আপনাকে শেষ করতে হবে। আমি আসলে শুরু করিনি, আমি অলমোস্ট কাট করতে গিয়েছিলাম ডলটাকে, কিন্তু আমার এরকম মনে হয় মাথার মধ্যে এখনো আমি শুনি ওই স্ট্রেঞ্জ একটা ডিস্টর্টেড মানে পিটপ্যাট 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 ওরকম একটা সাউন্ড। আর এটা আমি এখন মানে একটা সায়েন্টিফিক ভাবে আমি এক্সপ্রেশন দিতে পারবো যে আমি এটা অনেক সময় শুনতাম আমাদের বাসার মধ্যে, যে মনে হয় কে জানি মুভ করে সারাদিন, এই জন্য আমার মাথার মধ্যে এখন এটা শোনা যায়। কিন্তু আমার খুবই খারাপ ফিলিং হচ্ছিল যে আমার একটা ফিলিং হচ্ছে যে আমার বাসার মধ্যে কে জানি একটা খুবই ভয়াবহ জিনিস ঢুকতে যাচ্ছে, কিন্তু সে ঢুকতে পারছে না, বিকজ আমি এখন শুরু করিনি। তো আমি তাতেই আমি জাস্ট ওই মানে রুমের মধ্যে গিয়ে পুতুলটাকে আমি আবার ঠিক একটা জায়গায় রেখে দিয়ে আমি বেসিক্যালি আমার লবণ নিয়ে আমার দরজার সামনে দিয়ে লবণ ছিটিয়ে আমি ঘুমাতে গিয়েছিলাম। আর ওই রাত আমি এই লবণটা হেল্প করে হচ্ছে, এই লবণটা হচ্ছে এই আসলে এই ভূতটাকে মানে টেম্পোরারিলি ডিমান্ডটা থেকে মানে ডিমান্ডটাকে ডিঅ্যাক্টিভ করে দেয়। এক ধরনের জাপানিজ একটা মিডনাইট ম্যান রিচুয়াল। আপনি মিডনাইট ম্যানটা জানেন? খুবই ফেমাস একটা রিচুয়াল, এটা ইউএস থেকে শুরু করেছে। এটা হচ্ছে পেগান ডেটির সাথে ডিল করে। এটা আসলে ওই যখন পেগান গডস ওয়ার্শিপ করতো, এটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটির মধ্যে রুট, যে ওই ফলোয়ারদেরকে তা পানিশ করতে রিচুয়াল দিয়ে, মানে ওরা একটা ডিমেন সামন করতো। আর এই ডিমেনটা হচ্ছে আপনাকে ধরতে পারলে আপনাকে আইদার এরকম আপনার অর্গানটা একটা একটা করে রিপ অফ করবে আপনার বডি থেকে, হ্যাঁ, আর না হলে আপনাকে একটা হ্যালুসিনেশন দেখাবে, আপনার ওয়ার্স্ট ফিয়ার। এটা ওরকমই একটা ইভেন মোর ডেঞ্জারাস ভার্সন, কারণ ওইখানে একদম একদম আরো অনেক বেশি ডেঞ্জারাস হয়। থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য এবং আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং নেক্সট টাইম আমরা চাই আপনি আবার আসেন এবং আমাদের সাথে লাস্ট যে উইকে আপনি যে ঘটনাগুলো শেয়ার করেছিলেন সেগুলো অনেক অন্যরকম ছিল, আজকের ঘটনাগুলো অনেক অন্যরকম। থ্যাংক ইউ, এবং আশা করছি যে নেক্সট টাইম আপনাকে আমরা আবারও পাবো। আমরা ছোট্ট আপনি মানে সঙ্গে এসছেন এবং নেক্সট টাইম আসবেন, এবং আপনার সঙ্গে আপনার মা আছেন। আপনাকে অনেক থ্যাঙ্কস আমাদের টাইম দেওয়ার জন্য। আমরা ছোট একটা বিরতি যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু ফুর্তি অ্যান্ড ডু ফুর্তি। Exclusively on FusionBD.com. Bhoot FM. The night comes alive.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আজিজ বলছি। প্রথমে আপনাদের সবাইকে জুবিনের শুভেচ্ছা জানাই। তো সরাসরি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি রাসেল ভাই। ঘটনাটি হচ্ছে আমার না, আজ থেকে প্রায় না করে 70-80 বছর আগে, যেটা আমার দাদুর মুখ থেকে শোনা ঘটনাটা। কতটা ভয়ের তা তো জানি না, কিন্তু এটুকু জানি যে এই ঘটনাটা আমাদের এখানে সবাইকেই মানে গা শিউরে ওঠার একটা ঘটনা। তো চলে যাচ্ছি ঘটনাতে। ঘটনাটা বলার আগে আমাদের গ্রামের লোকেশনটা একটু বলে নেওয়া ভালো। আমাদের বাড়ি হচ্ছে উত্তর দিকে। তো আমাদের গ্রাম যেখানে অবস্থিত, পুরো জায়গাটা শ্মশান। এটা হচ্ছে আমাদের হাওড়া জেলার মধ্যে সব থেকে বড় শ্মশান, বৃন্দাবনপুর। তো এই শ্মশান রিলেটেড ঘটনাটা অ্যাকচুয়ালি একটা বট গাছকে নিয়ে। আজ থেকে প্রায় 70 বছর আগে, যখন এই গ্রামে কেউ ছিল নি, তখন আমার দাদু এই গ্রামে প্রথম আসে। তো বেসিক্যালি আসছে, মানে চারিদিকে বন জঙ্গল। তো কিছু জঙ্গল কেটে, গাছপালা কেটে আমার দাদু সেখানে ঘর করে থাকে। দিনের পর দিন এইভাবেই চলছে। আস্তে আস্তে জনবসতি বাড়লো একের পর এক। আমাদের পাড়ায় আস্তে আস্তে লোকজন সংখ্যা বাড়তে লাগলো। যে বটগাছটা নিয়ে ঘটনা, তো সরকার থেকে একদিন কথা মানে স্যাংশন হলো একটা, যে আমাদের গ্রামে একটা রাস্তা তৈরি হবে, যেটা ইটের রাস্তা। তো হলো, তো সরকার যে এটা পাস হলো ইটের রাস্তা। আমাদের যে রাস্তাটা, সেইখানে মানে রাস্তার গায়েতে একটা বট গাছ আছে। তো কথা হলো যে বট গাছটার গোড়া দিয়ে রাস্তা নিয়ে গেলে হবে না, তাহলে মাঠটা মানে হয়ে যাবে, জাম ছোট হয়ে যাবে। তো কথা হলো বট গাছটা পুরোনো বট গাছ, তো একে কেটে ফেলা হোক। তো যেই ভাবে সেই কাজ, তো গভর্নমেন্ট থেকে কাটার নির্দেশ দিল। প্রথমে দুটো মানে কেঠুরি যাকে আমরা বলি, তো তারা গাছ কাটতে লাগলো। এ মাথায় একজন, ও মাথায় একজন, করাত নিয়ে। তো কাটতে কিছুক্ষণ কাটার পর ওদের করাত আটকে যায়। তো করাত আর চালাতে পারছে না, গাছের ভিতরে ঢুকে গেছে। তো তখন বলছে যে করাত তো আমরা চালাতে পারছি না, কেঠুরিরা বলছে। তো তারপর বললো যে ঠিক আছে, অন্য করাত লাগাও। একই ফের সেই করাত আবার লাগালো, কিন্তু সে একই কেস। তো তারপর বললো যে এভাবে গাছটাকে কাটা যাবে না, এক কাজ করো, গাছের ডালগুলো যেগুলো আছে টুমটুম করে একটা একটা করে কাটো, তারপরে গাছটাকে আমরা ফেলে দেবো। তো যেই ভাবা কাজ সেই। তো প্রথম হলো যে গাছের একটা ডাল কাটা হলো। তো আমার দাদু যেটা বললো যে আমি দেখছি গাছের ডাল কাটার সাথে সাথে এই গাছটা দিয়ে এত রক্ত বেরোচ্ছে। ও হ্যাঁ, আমি একটা কথা মিস্টেক করে গেছি, যে বটগাছটার কথা বলছিলাম, ওই বটগাছটা শ্মশানের একদম মাঝ বরাবর, মানে শ্মশানের মধ্যিখানে। তো যাক, গাছটা কাটা হলো, ডালটা কাটা হলো। ডালটা কাটা হওয়ার পর তো ওখান থেকে রক্ত তো বের হচ্ছে। তো শ্রমিকরা কাজ ভয় বন্ধ করে দিল। কথাটা চারি গ্রামে প্রচার হয়ে গেল। তো এটা হওয়ার পর যখন কিনা ওটা কি বলে মানে পঞ্চায়েত, হ্যাঁ আমাদের গ্রাম পঞ্চায়েতে যখন লোকেরা দেখতে আসলো, তো তখন তারা বললো যে ঠিক আছে, এটা কোনো অসুবিধা নাই, এটা হতেই পারে। তো এক কাজ করো, তোমরা সবাই মিলে করাচ্ছে না। তো এবারে আগের থাকতে এবারে লেবার বেশি, গাছটা কাটা হলো। তো এক সময় গাছটা কাটতে কাটতে একজন মানে সন্ধ্যা হয়ে গেল, তো গাছ কাটা হলো না ওই দিন। তো আপডেটটা কেটে ওরা রেখে দিয়ে করাতটা গাছের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওরা চলে গেল যে যার বাড়িতে। তো এই কন্ট্রাক্টর যে নিয়েছিল গাছ কাটা, তো তার মোট কথা, তার যে কি বলে এটাকে, যে কন্ট্রাক্টর যে ছিল, যে গাছটা কাটার কন্ট্রাক্ট নিয়েছিল, তো সে রাত্রে স্বপ্ন দেখে যে এরকম যে ওই গাছটা থেকে এক অদৃশ্য থেকে আওয়াজ আসছে যে এই গাছটা যদি কেটে ফেলা হয় তাহলে তার পরিবারকে শেষ করে দেওয়া হবে, বা তার পরিবারের প্রথম সন্তান যেটা, তাকে হয় মেরে দেওয়া হবে, নাহলে সারা জীবনের জন্য তাকে অ্যাবনর্মাল করে দেওয়া হবে। তো কোনো পাত্তা দিলুনি, যেহেতু সে স্বপ্ন দেখেছে, শিক্ষিত মানুষ ওইসব অতটা পাত্তা দেয় না তারা। তারপরের দিনে যেটা হলো, আবার লেবার নিয়ে, শ্রমিক নিয়ে তারা সব নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এবারে গাছ কাটা, তো এক পর্যায়ে গাছে মাথা থেকে মাথা করাত চলে আসলো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা হলো, যে গাছটা পড়ছে না, মানে যতই চেষ্টা করেও পড়ছে না গাছটা, যে গাছটাকে টান মারতে হচ্ছে তাও পড়ছে না। তো তখন সবাই বললো যে কাজ করো, গাছটাকে টান মারা হোক। তো যেহেতু গাছটার হাইটটা একটু ছোট,
তো গাছটা আকারে ভীষণ বড়, ঝগড়া হয়ে। তো সামনেই ডাল পালা সব আছে মোটা মোটা, সেই ডালগুলোতে মোটা মোটা কাছি বাঁধা হলো। কাছি বেঁধে গাছটাকে যখন টান মারা হলো তো কিছুতেই কিছু গাছটা লড়ছে না। তো আপনারা জানবেন যে আগে করে সেই মানে লরি টাইপের ছিল, যেটা আপনার বড় বড় লরি, যেগুলোকে সেই পাঞ্জাব লরি বলি আমরা। তো আগে ওরকম দুটো, পঞ্চায়েত থেকে যখন খবর গেল যে গাছটা পড়ছে না, তো তখন দুটো লরি পাঠানো হলো, যেটা টান দেওয়া যায় সুবিধে, গাছটা পড়ছে না। তো অনেক চেষ্টা হাফাই সাফাই করার পর কিছুক্ষণ পর খোঁজ এলো যে এরকম যে আপনার হচ্ছে কন্ট্রাক্টর, তো তার বাড়ি থেকে কিছুক্ষণ পরে একজন এসে খবর দিল যে আপনার যে বড় ছেলে সে ওটা ছাদ থেকে নিচেই পড়ে মারা গেছে। তো গেল, সে তো বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তার বড় ছেলেটাকে দেখলো যে হ্যাঁ সত্যি সব বাড়িতে খুব কাটা করছে। তো তার মা পাশেই ছিল, তো তার মাকে জিজ্ঞাসা করলো, মানে ওই কন্ট্রাক্টরের স্ত্রী, তো তাকে জিজ্ঞাসা করলো যে কি করে কি হলো। তো তখন বললো যে এরকম সিঁড়ি দিয়ে ও নামছিল, তো নামতে নামতে হঠাৎ করে ওর মা যেটা বললো যে ওর পিছনে কে একটা কালো ছায়া, লাইক মানে কি বলবো, একটা অবয়ব কালো, তো পিছন রাতে তাকে ধাক্কা মেরে ফেলে দিল, যেটা তার মা সচক্ষে দেখেছে। তো তারপরে যখন মানে ছেলেটাকে যখন নিচেই তখন মানে সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়লো, তার মা তাকে দেখে বলছে যেটা ততক্ষণে দেরি হয়ে গেছে, সেটা স্পট ডেট অন দ্য স্পট ওখানেই হয়ে গেছে। তো ডাক্তার দেখালো, তো বললো এটা কিছুই হয়নি, এটা স্বাভাবিক চোট হয়েছে, কিন্তু মৃত্যুটা বললো যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যেটা যে এরকম ভাবে মৃত্যু হয় না কখনো, যে মানে গদ্দানে মানে মানে আমরা যেটা ঘাড় বলি, ঘাড়ের কাছে যে হাড়টা থাকে, তো সেই হাড়টা মানে ফ্র্যাকচার, যাকে বাংলা ভাষায় আমরা বলি যে ঘাড় মটকে দেয়া। তোর মা বললো যে এত কিছু তো আমি দেখিনি, আমি তো জাস্ট দেখলাম ধাক্কা মেরেছে। তো যাক, তারপরে এবারে যেহেতু কন্ডাক্টরের ছেলে বলে কথা, তো কাজ বন্ধ। তো যে শ্রমিক করাত দিয়ে গাছ চালাচ্ছিল, মানে গাছ কাটছিল, তো সেই শ্রমিক আসলো, এসে তো সেও বলছে যে হ্যাঁ এরকম আমিও কাল একটা স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্নে আমাকে এসে বললো যে এরকম বট গাছ থেকে একটা মানে একটা অদৃশ্য থেকে এই বট গাছের একটা আওয়াজ আসছে যে এই গাছটা না কাটা হয়, তো যদি কাটা হয় তাহলে এরকম আমার ছেলে বা আমার মানে পরিবারের সবচেয়ে বড় আমার যে ছেলে, তাকে হয় মেরে ফেলা হবে, না তো সারা জীবনের জন্য ক্ষতি করে দেওয়া হবে, যে সারা জীবন সে অ্যাবনর্মাল হয়ে থাকবে। তো এভাবেই চলতে থাকলো। এবারে সব ভয়েতে, আর রাস্তার কাজ তো বন্ধ। তো কিছুদিন পর সবাই ডিসাইড নিল যেহেতু গাছটা শ্মশানে, তো হয়তো কিছু থাকতেই পারে এখানে, তো সেজন্য গাছটা মানে আর কাটা হলো না, ওর পাশ থেকে রাস্তা হয়ে গেল। তো বটগাছটা এখনো আছে, তো আপনারা চাইলে আমি বটগাছটার ছবি তুলে ফেসবুকে আপলোড করতে পারি। এই ছিল ঘটনা আছে ভাই, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ। Bhoot FM, the night comes alive with Graminphone. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আর আমাদের যে ফেসবুকের যে আইডি, সেই দুটো আমি একটু জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে www.facebook.com/radiofurti and www.facebook.com/bhootfm.russell। তো আমরা চলে যাব ঘটনায়। তার আগে জানিয়ে দিই আরো একবার ছোট্ট করে যে আগামীকাল শনিবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত আমি আছি একটা স্পেশাল শো নিয়ে, লাইফে একটিবারের মতোই হয়তো, এবং আমি এর আগেও কখনো এরকম টাইপের কোনো শো করিনি এবং এর পরেও কখনো করবো কিনা কোনো ঠিক ঠিকানা নাই। বাট এটা আমাকে রিকোয়েস্ট করেছে বা এখান থেকে বলেছে, ইনস্ট্রাকশন পেয়েছে বলে আমি করছি। এন্ড আশা করবো যে আমি যেহেতু ভূত এফএম ছাড়া অন্য কোনো কিছুতে কমফোর্টেবল না, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আমাকে সাহস দেওয়ার জন্য। ওকে, তো আমরা চলে যাব এখন আফনান ভাইয়ের ঘটনায়। আফনান ভাইকে আজকে আমি রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, এবং তিনি আজকে ব্যস্ত ছিলেন এবং শেষে অসুস্থ ছিলেন, তারপর তিনি এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার। এখন যেটা করব সেটা হচ্ছে আপনার সরাসরি ঘটনায় যাব এবং আপনার
ঘটনাটা আমরা শুনে ফেলবো। ফার্স্টে কোন ঘটনাটা শোনাতে চান আপনার ভাই? আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে আমি আমাদের রাজবাড়ী জেলার রাজধারপুর গ্রামের একটি ঘটনা বলতে চাই। প্রথমে লিসেনারদেরকে থ্যাঙ্কস, রাসেল ভাইকে থ্যাঙ্কস আবার সুযোগ দেওয়ার জন্য। আবার বলিনি রাসেল ভাই, আমার গলার অবস্থা আজকে খুব খারাপ। গত 4 বছরের মধ্যে আজকে প্রথম ভাঙা গলা নিয়ে আজকে আমি আসছি আর কি গল্প বলার। কোনো সমস্যা নেই। তো থ্যাংক ইউ। আমি শুরু করছি আমার প্রথম ঘটনাটি। রাসেল ভাই, প্রথম ঘটনাটি যেটা, এটি আমাদের রাজবাড়ী জেলার, মানে এটা বালিয়াকান্দি থানার খুব কাছাকাছি পড়ে যায় আর কি, রাজধারপুর গ্রাম। তো ওই গ্রামে রহমত আলী নামে একজন ব্যক্তি থাকতেন। ওনার বয়স প্রায়, এখন যে ঘটনাটি বলছি এটা মোটামুটি 1982-83 সালের দিককার ঘটনা আর কি। তো রহমত আলী, ওনার বয়স ওই সময় 50 কি 55 এরকম সময়, মানে বয়সের মধ্যে ছিলেন আর কি। তো ওই গ্রামে ওই রাজধারপুর যে হাট হয় প্রতি সপ্তাহে একবার, ওই হাটে মানে আশেপাশের বেশ কয়েকটা গ্রাম থেকে লোকজন আসে হাট করার জন্য। তো ওখানে একটা কথা প্রচলিত ছিল যে ওই হাটে মানে অনেক জিন নাকি এসে বাজার করতে আসে, কিন্তু সেটা বোঝা যায় না। তো এটাও খালি শোনা যেত, কেউ কখনো দেখেনি। তো ওই রহমত আলীর ওনার একটা ইচ্ছা হলো যে উনি এই জিনিসটা দেখবে আসলে এটা হয় কিনা, বাস্তব কিনা, যেহেতু এটা কথা প্রচলিত আছে। তো উনি বেশ কয়েক হাট উনি একটু মানে নজরদারি করলেন, কিন্তু ওনার চোখে অস্বাভাবিক তেমন কিছুই পড়েনি। তো একদিন হাটে হাঁটাহাঁটি করছে উনি নিজেই এসে, তো হঠাৎ এক ব্যক্তির সাথে ওনার ধাক্কা লাগে। সময়টা ছিল তখন শীতকাল। এক ব্যক্তির সাথে ওনার ধাক্কা লাগার পরে উনি ফিল করলেন যে লোকটার সাথে ওনার ধাক্কা লাগলো, মানে তার শরীরটা মানে অস্বাভাবিক রকমের গরম। মানে শরীরের এই ধরনের উত্তাপ সাধারণত মানে স্বাভাবিক মানুষের থাকে না। তখন উনি চিন্তা করলেন যে এই লোকটার মানে শরীরের উত্তাপটা এরকম সাধারণ মানুষের মতো নয়, সুতরাং এর পিছু আমি নিতে পারি। তো উনি আকার আকৃতিতে স্বাভাবিকই ছিলেন ওই লোকটা। তো দেখলেন যে অন্য লোকরা যেভাবে বাজারের কাপড়ে বা অন্য কোনো ধরনের ব্যাগ ট্যাগ নিয়ে যারা বাজার করেন, ওনার হাতে ওই ধরনের কোনো ব্যাগ নেই। ওনার হাতে একটা মাটির হাড়ির চারদিকে দড়ি দিয়ে বাঁধা, মানে হাতে ঝুলিয়ে রেখেছে, একটু মোটামুটি মাঝারি সাইজের একটা হাড়ি। বিভিন্ন এ দোকান ও দোকান গিয়ে উনি বিভিন্ন ধরনের জিনিস কিনছে। কিন্তু রাসেল ভাই, উনি যত বাজারই করুক না কেন, যখনই হাড়ির মধ্যে রাখে ওই হাড়িটা কিন্তু কখনো পূর্ণ হচ্ছে না। উনি এটাও খেয়াল করছে, এবং এটা খেয়াল করার পর ওনার মনে আরো দৃঢ় বিশ্বাস যে মানে জন্মে যায় যে এতদিন আমি একটা জিনিস খুঁজে পেয়েছি, যে আমি এতদিন ধরে যাকে খুঁজছি এরাই হচ্ছে সেই টাইপের জিনিস। তো উনি চিন্তা করেন আজকের পিছনে কোথায় যায়, কেননা একটু সাহসী লোক ছিলেন, এই জন্য উনি কাউকে কিছু বলছিলেন না। তো উনি মানে তার অনুসরণ করছিলেন। তো দেখলেন যে যখন সন্ধ্যা নেমে যাবে ভাব, বা মানে পরন্ত বিকেল আর কি, তখন ওই লোকটা বাজার থেকে বের হয়ে গেল এবং উনি তার পিছু নিলেন আর কি। তো ওই বাজার থেকে রাসেল ভাই বেশ দূরে, 1-1.5 কিলোমিটার দূরে একটি জায়গা আছে। তো ওই জায়গাটির নাম হচ্ছে জকির ভিটা, সবাই ওখানে জকির ভিটা বলে। আসলে গ্রামে সাধারণত মানুষের যে অ্যাকচুয়াল নামগুলো থাকে মানুষ মানে অনেকে শর্ট করে বলে আর কি, আসলে তার নাম ছিল জাকের। ওটা ওই জাকের জকি হয়ে গেছে আর কি, জকির ভিটা নামে ওটা সবাই বেশি পরিচিত ছিল। তো ওই লোকটা মানে যেদিক দিয়ে যাচ্ছিল ওইদিকে সাধারণত লোকজন থাকে না। এখন ওই সময় তো আরো অনেক আগে অবস্থা, তখন লোকজন জনবসতি ওখানে অনেক কম ছিল। তো উনি ওই জকির ভিটার দিকে যাচ্ছিলেন। আচ্ছা, ওই লোকটি যার পিছু নিয়েছে আর কি রহমত মিয়া আর কি। তো জকির ভিটা সম্পর্কে রাসেল ভাই একটা কথা না বললেই না, কারণ জকির ভিটা নিয়েই মানে মোটামুটি মেইন জিনিসের সূত্রপাত। ওখানে জাকির নামে একজন ব্যক্তি ছিলেন, ওনার স্ত্রী এবং ওনার 7 জন সন্তান ছিলেন। তো কোনো কারণ ছাড়াই হঠাৎ, কারণ ওনারা এমন একটা জায়গায় থাকতেন, চতুর্দিকে বিশাল মাঠের এক প্রান্তে শুধু একটাই বাড়ি, তার আশেপাশে আধা কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। তো কোনো কারণ ছাড়াই একদিন মানে লোকজন দেখলো যে ওনার বাসার মানে 9 জন সদস্যই মৃত পড়ে আছে, কিন্তু মানে কিভাবে মারা গেছে, কেন মারা গেছে, মানে এইরকম কোনো বিষয় ফাইন্ড আউট করা যায় না। সবাই বলে তাকে মানে ওই ফ্যামিলির সবাইকে জিনে মেরে ফেলেছে, এরকম একটা কথা প্রচলিত হয়ে গেল। এবং রাতের বেলা রাসেল ভাই অনেকেই যখন ওই জকির ভিটার পাশ দিয়ে আসতো তখন দেখতো, অনেকেই এটা দেখেছে, এখনো যারা দেখেছে তারা এখনো জীবিত আছে, যে অনেকেই দেখতো যে ওই অনেকগুলো মৃতদেহ সাদা কাপড় দিয়ে ঢাকা, বেশ কিছু লোক কান্নাকাটি করছে, চতুর্দিকে বেশ কিছু লোক মৃতদেহগুলো দেখছে, তাকে দেখছে। এই দৃশ্য যখন মানুষ হাঁটার পথে দেখতো
তখন অনেকেই সেখানে সেন্সলেস হয়ে পড়ে যেত। এর আশেপাশে একটা মানে কথা ছড়িয়ে গেছিল, এটা হচ্ছে একটা হন্টেড প্লেস, এটা এখানে ভূত থাকে, এখানে আশেপাশ দিয়ে যাওয়া যাবে। এই জন্য ওইটার আশেপাশ দিয়ে কোনো লোকও যেত না পারতপক্ষে, মানে বিশেষ করে সন্ধ্যার সময় তো নাই, দিনের বেলাও না পারতপক্ষে, আর রাতের বেলা তো প্রশ্নই আসে না। আচ্ছা, তো তখন কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে গেছিল। তখন উনি ওই লোকটার পিছু নিয়েছে, পিছু নিতে নিতে তখন দেখছে ওই লোকটা, যে সামনে যে লোকটা যাকে জিন মনে করেছে আর কি, সে সোজা হেঁটে হেঁটে ওই জকির ভিটার একটা ভাঙাচোরা বাড়ি আছে, যে বাড়িতে কোনো লোকজন থাকে না আর কি, সোজা ওই ঘরে ঢুকে গেল। তখন উনিও মানে কি মনে করে হয়তোবা ওনার মাথায় কি কাজ করেছিল উনি নিজেও জানে না। উনিও ওইটা যে একটা ভয়ঙ্কর প্লেস উনি ওটা ভুলে গেছে, উনিও সোজা হেঁটে ঘরের মধ্যে চলে গেছে। এরপরে কি হয়েছে ওনার মনে নেই। ওনার যখন সেন্স ফেরে তখন দেখে ওনার চতুর্দিকে ওনার বাড়ির লোকজন, তো উনি বাড়ির উঠানেই শুয়ে আছে। তখন ওনার যখন জ্ঞান ফেরে সবাই বলে যে রহমত তুমি 7 মাস কোথায় ছিলা? উনি বলে 7 মাস? আমি তো গতকালকে হাট থেকে মানে বাসায় আসার আগে আরেকটা জায়গায় গিয়েছিলাম। 7 মাস হবে কেন? বলে তুমি যখন যাচ্ছিলে তখন তো শীতকাল, দেখো তো এখন কি শীতকাল কিনা। বলে না, আসলে তো শীতকাল না, এখন তো গরমকাল। উনি অবাক হয়ে যায় যে আমি এক রাতের মধ্যে কিভাবে আমি সেন্সলেস হয়ে গেলাম, তারপর কিভাবে 7 মাস চলে গেল, আমি কোথায় ছিলাম, এই 7 মাস আমি কি অবস্থায় ছিলাম, উনি কিছুই বলতে পারে। আরো যে মানে ভয়ঙ্কর ব্যাপার আছে ভাই, উনি ওনার হাতে একটা আংটি আবিষ্কার করে। এই আংটিটা আবিষ্কার করার পর ওনাকে জিজ্ঞেস করে এই আংটি তুমি কোথায় পেলে, উনি কিছুই বলতে পারে না যে আংটিটা কোথা থেকে আসলো। তো যাই হোক, উনি যেহেতু ওনাকে অজ্ঞান অবস্থা পেয়েছে, পরিবারের সদস্যরা সবাই সেবা শুশ্রূষা করে ওনাকে চিন্তা করেন ওনাকে একটু খাওয়া দাওয়া করাতে হবে, এতদিন কোথায় ছিল। ওনাকে যখনই খাওয়াতে গেছে উনি বললেন আমার তো পেট ভরা, আমি তো খাবো না। মনে হচ্ছে আমি মাত্রই খেয়েছি। ওনাকে কিছুতেই খাওয়াতে পারে না, আমার যদি পেট ভরাই থাকে আমি কেন খাবো। তো এভাবে 1 বেলা 2 বেলা 1 দিন 2 দিন এইভাবে রাসেল ভাই টানা 3 মাস চলে গেছে, উনি কিচ্ছু খায় না। আশেপাশে চতুর্দিকে থেকে লোকজন ওনাকে দেখতে আসে, রহমত আলীকে, যে কি এক আজব লোক 3 মাস ধরে সে কিছুই খায় না। তো ওনাকে যখন জিজ্ঞেস করে বলে আমার ক্ষুধা লাগে না, তো আমি কি করবো। তখন মানে ওনার বাড়ির লোকজন বললো যে তোমার হাতে তো আগে আংটিটা ছিল না, এই আংটিটা যেহেতু আসছে মনে হয় এই আংটিটা কোনো ওই জিন টিন দিয়েছে বা জিন টিন পরিয়ে দিয়েছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য, তুমি আংটিটা খুলে ফেলো, তাহলে তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আংটিটা যখন খুলে ফেললো তখন প্রবলেম হলো আর একটা, সেটা হলো ওনার এখন এমন ক্ষুধা মানে লাগে যে উনি প্রায় 20-30 জন লোকের খাবার একাই খেয়ে ফেলে, এবং খাওয়ার 5 মিনিটের মধ্যে ওনার আবার ক্ষুধা লাগে। এবং যখন রান্না করা কোনো খাবার থাকে না তখন যে কাঁচা তরকারি সেটাও খাওয়া শুরু করে। এমনকি ক্ষুধার যন্ত্রণা উনি পাশের যে সমস্ত বাড়ি ঘর আছে সেইখানে গাছের যে সমস্ত কাঁচা ফলমূল সেগুলো পর্যন্ত খাওয়া শুরু করেছে। ওনার এত ক্ষুধা লেগেছে, এটা তো অদ্ভুত ব্যাপার আছে ভাই। তারপরে যখন ওনাকে বলা হলো তাহলে আংটিটা তোমাকে আবার পরিয়ে দেয়, যখন আবার আংটিটা পরিয়ে দিয়েছে আবার ওনার সমস্যার সমাধান হয়ে গেছে, আর তখন আবার ওই ক্ষুধা লাগে না, আবার ওই আগের মতো। তখন লোকজন খুব ভালো করে ধরেছে যে আসলে তুমি কোথায় ছিলে, কি অবস্থায় ছিলে, তুমি একটু বলো, নিশ্চয়ই তুমি কোনো কিছু লুকাচ্ছ আমাদের কাছে। তখন উনি বলে যে আমার আসলে অত কিছু মনে নাই, তবে একটা বিষয় ওনার মনে আছে, উনি স্বপ্নে দেখেছিল যে জিনিসটা, যেটা তাকে স্বপ্নের মধ্যে বলেছিল যে উনি যখন ওখানে গিয়েছিল এবং যখন ফেরত আসে এর মাঝে ওনার একটু মনে আসে যে ওনার মানে আফসা আফসা মনে আসে যে কেউ ওনাকে বলেছিল যে তুমি যে এখানে আসছো এই কথাটা যদি কাউকে তুমি বলো তাহলে মানে তোমার বংশের অনেক ক্ষতি হয়ে যাবে, এবং তুমি কখনোই এই আংটিটার বিষয়ে কোনো কথা বলবা না, এবং তুমি যে এখানে একটা জিনের পিছু নিয়ে এখানে আসছিলে, আমরা যে এখানে থাকি এই বিষয়ে কোনো কিছু বলতে পারবে না। তো এই কথা ভাই রাসেল ভাই যখন পরিবারের চাপে, মানে উনি আসলে এমন একটা সিচুয়েশনে ছিলেন, মানে চতুর্দিকে মানুষের হাসাহাসি মানে তামাশা, যে একবার খাওয়া শুরু করে রাক্ষসের মতো আবার কিছুই খায় না, এই তামাশার কারণে শেষে বাধ্য হয় উনি এটা বলতে। তো যখন রাসেল ভাই এটা উনি এটা বলে দেন, বলার পরপরই কিন্তু রাসেল ভাই উনি সেন্সলেস হয়ে পড়ে যান, এবং উনি যে ওই যে অজ্ঞান হন ওনার আর কখনোই জ্ঞান ফেরে নাই, আবার উনি মারা যান আর কি। তো উনি মারা যাওয়ার পর
তখন ওনার ফ্যামিলির সাথে ঘটতে থাকে আর একটা ঘটনা। ওনার ছেলে রাজবাড়ী সোনাপুর যে জায়গাটা আছে বালিয়াকান্দি উপজেলার, ওই সোনাপুর একটা মাদ্রাসায় লেখাপড়া করতেন। তো ওনার ছেলে তার বাবাকে মানে দাফন করার আগে ওই আংটিটা খুলে রেখে দিয়েছিলেন তার কাছে। তো আংটিটা খুলে রেখে দেওয়ার পর ওনার ছেলে একটা অদ্ভুত স্বপ্ন দেখতো। ওনার ছেলে স্বপ্ন দেখতো যে সে একটা ঘরের মধ্যে, কিন্তু ঘরের আসবাবপত্রগুলো খুব ভাঙাচোরা এবং চতুর্দিকে মাকড়সার জাল, এবং সেখানে একটা বৃদ্ধ মহিলা বসে আছে এবং সে একটা মৃতদেহ নিয়ে কান্নাকাটি করছে। যখন তার ছেলে ওই মৃতদেহ কাছে যায় এবং মৃতদেহের উপর থেকে সাদা কাপড়টা সরায়, তখন দেখে যে ওই যে লাশটা শুয়ে আছে সেটা ওই ছেলেটার লাশ। এবং ওই মৃতদেহর ওই মহিলাটা বলে যে এই আংটিটা ফেরত দিয়ে যাবি, তা না হলে তোর অবস্থা তোর বাবার মতো হবে। তো সে এরকম বারবার কয়েকবার স্বপ্ন দেখে, কিন্তু তখন স্বপ্ন দেখার পর উনি কিছুই বুঝতে পারে না কোথায় গিয়ে এই আংটি ফেরত দেবে, কি হবে, কিভাবে করবে, উনি কিছুই বুঝতে পারে না। তো একজন হুজুরের কাছে এই বিষয়ে পরামর্শ করে। তো পরামর্শ করার পরে হুজুর বলে, তুমি যদি আবার স্বপ্নে দেখো তখন তুমি জিজ্ঞেস করবা যে আমি আংটিটা কিভাবে ফেরত দিব। তো আবার এই একই স্বপ্ন যখন দেখে তখন উনি বলে যে এই আংটিটা আমি কিভাবে ফেরত দিব। তখন বলে যে তুই তোর বাবার কবরের পায়ের কাছে এই আংটিটা রেখে আসবি। তো সত্যি একদিন গিয়ে ওনার বাবার কবরের পায়ের কাছে আংটিটা রেখে আসে। তো তারপরে ওই ফ্যামিলিতে কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু রাসেল ভাই, ওই যে জকির ভিটা সেটা মানে 88 বন্যার সময় ওটা তো প্রথমত পানিতে মানে ঢাকা পড়ে যায়, তারপরে ওটা এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যায় মনে হয় ওখানে কোনো উঁচু জায়গাই ছিল না। স্টিল নাও এখন পর্যন্ত ওই জকির ভিটার মানে কোনো এখানে দেখলে ওই সময় মানে 88 বন্যার পরপরই বুঝতে পেরেছি, মানে মারাত্মক ভাবে এটা নিশ্চিহ্ন হয়ে যায়, কোনোভাবে এটা বোঝার উপায় ছিল না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা পরবর্তী ঘটনায় যাব। আপনার ঘটনাটা একটু চাই প্লিজ, আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই, আমি নাহিদ নরসিংদী থেকে এসেছি। আর সাথে একটু ধন্যবাদ দেবো আমার নরসিংদী 0 পয়েন্টের বন্ধুদেরকে, তারা আমার। ঠিক আছে, আমরা ঘটনায় যাবো ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ ঠিক আছে রাসেল ভাই, আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আমার নানু বাড়িতে। আমার নানু বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার কাচারিকান্দি গ্রাম। আচ্ছা। যে গ্রামটি এখনো ভাইয়া রাসেল ভাই আপনি বললে বিশ্বাস করবেন কিনা যায় না, এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি। আচ্ছা। এটা প্রত্যন্ত অযোগ্য পাড়া গায়ে। তো সেখানে এই ঘটনাটা ঘটে আমার প্রতিবেশী এক মামার সাথে, মামার ওয়াইফ মানে আমার মামির সাথে। তা মামা বিয়ে করেন 1985 সালে। আচ্ছা। ওনাদের বাড়িটা ছিল 15 শতক জায়গার উপরে, স্কোয়ার জায়গা। উত্তর পাশে একটা ঘর ছিল এবং পশ্চিম দক্ষিণ কোণে একটা ঘর ছিল। তা মূলত সমস্যাটা হতো ওনাদের ওই উত্তর পাশের ঘরটা নিয়ে। ওটার পিছনে বাঁশঝাড় ছিল আর কিছু গাছপালা ছিল। তো ঘটনাগুলো শুরু হয় মামার বিয়ের প্রায় 6 মাস পরে। একদিন হঠাৎ মামি রাত্রেবেলা শুনতে পারেন যে ওনাদের টিনের চালের উপর কি যেন একটা শব্দ হচ্ছে। তো উনি একটু ভালো করে খেয়াল করে দেখলেন যে কোনো একটা মানুষ কিছু একটা হাঁটছে। তো হাঁটার শব্দ শুনে উনি আরেকটু প্রথমে মনে করলেন যে হয়তোবা বিড়াল বা গেছো বিড়াল এরকম টাইপের কিছু একটা হাঁটছে রাত্রেবেলা। তো উনি আরেকটু ভালোভাবে খেয়াল করে দেখলেন যে না, এটা কোনো প্রাণী বা কোনো কিছুর হাঁটার শব্দ না, এটা একটা মানুষ, যে অস্বাভাবিক কোনো মানুষ হাঁটছে, যা মনে হচ্ছে যেন টিনটা ভেঙে যাবে। আচ্ছা, এমন একটা শব্দ। তো উনি প্রথম দিন সেটাকে তেমন একটা পাত্তা না দিয়ে সেদিনের মতন ঘুমিয়ে পড়ে। তো তার 2 দিন পরে তা মামি আবার একটা শব্দ শুনতে পান। আর শব্দটা হচ্ছে গিয়ে কেউ মনে হচ্ছে যেন ওনাদের চালের উপর মুড়ি ভাজছেন, তেমন ফুটফুট ফুটফুট শব্দ হচ্ছে আর কি, মুড়ি ভাজার শব্দ। তো তখন মামি মামাকে একটু ডেকে তুলে বলে যে কিরকম একটা শব্দ হচ্ছে ট্রেনের উপর, তা আপনি একটু বের হয়ে জানতো, দেখেন তো কি সমস্যা। তো মামা হারিকেন নিয়ে বের হয়ে যায়। তো উনি গিয়ে দেখেন যে না, সবকিছু ঠিকঠাক, চালের উপর কিছুই নেই, আশেপাশেও কিছু নেই। তো উনি ফিরে এসে মামিকে বলেন যে না, এইসব কিছু না, তোমার মনের ভুল, হয়তো বা কোনো কিছু স্বপ্নে দেখেছো, তো তুমি ঘুমিয়ে পড়ো। তো সেদিনের মতন আর তেমন কিছু হয় না, সেদিন রাত্রের মতো। তা তার 1 সপ্তাহ পরে আবার হয় কি, মামি আবার শুনতে পান যেন টিনের চালের উপর ওনাদের কেউ ইটের গুঁড়া ছুঁড়ে ছুঁড়ে মারছে, লাইক শিলাবৃষ্টির মতন পড়ছে। তা উনি তখন এই শব্দটার কারণে ঘুম থেকে লাফ দিয়ে উঠে মামাকে জাগিয়ে বলেন যে একটু দেখেন শোনেন যে কি রকম একটা শব্দ হচ্ছে। তো মামা তৎক্ষণাৎ মামিকে ঘরের ভিতর রেখেই উনি হারিকেন নিয়ে বের হয়ে যে দেখেন যে না,
চালের উপর কোনো কিছুই নেই রাসেল ভাই, একদম ফ্রেশ। আর বাহিরে যদি রাসেল ভাই টিনের চালের উপর যদি ইটের গুঁড়াও পড়তো বা অন্য কিছু পড়তো, সেটা অবশ্যই আশেপাশে থাকার কথা। কিন্তু আশেপাশে কিচ্ছু ছিল না, এমন কোনো আলামতে ছিল না যে টিনের উপর শব্দ পড়বে। তো সেদিন মামা একটু ঘাবড়ে যায়। তারপরে মামিকে এসে সান্ত্বনা দিয়ে বলেন, না তেমন কিছু না, আবার হয়তো তোমার ভুল হচ্ছে কোথাও, তো তুমি ঘুমিয়ে পড়ো। তো তারপরে কি হয়, 1 বছর 1.5 বছর কাটার পর মামি একদিন রাত্রেবেলা বাথরুমের প্রয়োজন পড়ে। তো মামি মামাকে বলে যে একটু বাথরুমে যাব, তো আপনি একটু আমার সাথে আসেন। আচ্ছা, সরি। তো মামা হারিকেনটা নিয়ে মামির সাথে যায়। তো মামি বাথরুমে যায়, মামা একটু দূরে ঘরের দরজার সামনে পিরাতে দাঁড়িয়ে থাকে। তো মামি বাথরুমে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে যায়, প্রায় আধা ঘন্টার মতন, মামি আর ফিরে আসছে না। তো মামা একটু টেনশনে পড়ে যায়, কি ব্যাপার, এতক্ষণ যাবত হয়ে গেল আধা ঘন্টা, তো কি হয়েছে, একটু ডাক দি। তো উনি ডাক দিলে 2-3 বার ডাক দেয়, কিন্তু কোনো সাড়া আসে না, কোনো শব্দ আসছে না বা কোনো সাড়া আসছে না। তো মামা তখন একদমই একটু ভয় পেয়ে যায়, কি ব্যাপার, কি হলো, আধা ঘন্টা হয়ে গেল বাট কোনো সাড়া শব্দও পাচ্ছে না, ডাক দিলাম সেটাও উত্তর দিচ্ছে না। তো উনি হারিকেনটা নিয়ে এগিয়ে গেলেন, এগিয়ে যে বাথরুমের দরজার সামনে যখনই গেলেন, তখন দেখলেন যে মামি উপর হয়ে পড়ে আছে। আচ্ছা। তো মামা এটা দেখে মামিকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে এসে ঘরের ভিতরে রেখে খাটের উপর শোয়ালেন, শোয়া তারপর পানি ঢাললেন, অনেক কিছু করলেন, তবুও মামি জ্ঞান ফিরল। তো মামা তাৎক্ষণিক আমাদের পাশে একটা হুজুরের বাড়ি ছিল, ওনার হুজুরকে ডেকে নিয়ে আসলেন। তো উনি বললেন যে ঠিক আছে, আমি ওনাকে একটু দেখে দিচ্ছি, তো আপনারা এখন আর ডাকবেন না ওনাকে, সকালে উনি ঠিক হয়ে যাবে। পরে উনি সকালবেলা ঘুম থেকে জ্ঞান ফেরার পর মামিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল, তুমি ওইরকম বাথরুমে গেলে, তারপরে আর আসলে না, ওইভাবে পড়েছিলে কেন? তো তখন মামি বলল যে আমি বাথরুমটা শেষ করে উঠলাম, তখনই দেখলাম যে বিদঘুটে একটা চেহারার কিছু একটা আমার দিকে এমন একটা বিদঘুটে হাসি দিয়ে আমাকে এত জোরে একটা থাপ্পড় মারলো, তারপরে আমার কিছু মনে নাই। এখন আমি মাত্র হলাম। তো পরে মামির বাম গালটা একটু দেখে যে হ্যাঁ, 4 আঙ্গুলে একটা আবছা একটা দাগ আছে মামির গালে। তো তারপরে মামা অনেকটা ঘাবড়ে যায়, মামিকে নিয়ে একটু টেন্স হয়ে যায়। তো তখন সেদিনই মামা একজন হুজুরকে নিয়ে আসেন, অনেক দূরের অনেক বড় একজন হুজুর। তো উনাকে নিয়ে এসে বাড়িতে দেখান। তো উনি হুজুর এসে বলেন যে হ্যাঁ, আপনাদের বাড়িতে একটা সমস্যা আছে। তো সমস্যাটা একটা না, তিনটা। যেমন তখন মা বলে, জিজ্ঞাসা করে যে কি কি সমস্যা, বলে যে এখানে আপনাদের বাড়িতে 3টা জিনিস আছে। একটা হলো গিয়া আপনার জিনিসটা ও প্রতিবন্ধী টাইপের, আচ্ছা হ্যাঁ, যেমন প্যারালাইজড বা পোলিও আক্রান্ত এরকম টাইপের। আর দ্বিতীয়জন হচ্ছে তার বডি আছে, মাথা নেই, হাত পা, সে গড়িয়ে গড়িয়ে চলে, লাইক তেলের যে ড্রাম সেগুলো নিয়ে গেলে যেমন গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে। তো আরেকজন হচ্ছে সে চোখে থাকে না, সে অন্ধ। তো এই 3জনেরই কোনো না কোনো সমস্যা আছে, 3জনের একটা না একটা সমস্যা আছে। তো এরা 3জন আপনাদের এরকম অত্যাচার, একটু টর্চার করছে আর কি। তো আর এদের পছন্দ হয়েছে যে আপনার ওয়াইফ, তো সেই কারণে আপনার ওয়াইফের উপর একটু অত্যাচার করছে। তো এখন তো পরে মামা বললো যে ঠিক আছে, তাহলে এটার একটা ব্যবস্থা করে যান। তো তখন হুজুর বললেন যে ঠিক আছে, আমি আপনাদের বাড়িটা বাছাই করে দিয়ে যাচ্ছি, তো পরবর্তীতে আর ইনশাআল্লাহ সমস্যা হবে না। তখন হুজুর বাছাই করলেন, কিন্তু তার 1-1.5 বছর পর আবার আরেকটা সমস্যা হলো কি, এবার হলো মামার বোনের সাথে, মানে আমার খালামণির সাথে হলো কি যে উনি বাথরুমে যাবেন সেম। তো বাথরুমে যাওয়ার পর দেখলেন যে এই কিছু একটা গড়িয়ে 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 এই পাশ থেকে ও পাশ যাচ্ছেন বাথরুমের পিছন দিকটা দিয়ে। এবার উনি সচক্ষে দেখলেন। তো উনি ওইটা দেখে হয়তো ভাবলেন যে ওনার চোখের ভুল। তো উনি ওইটা পাত্তা নিয়ে দিয়ে বাথরুমে গেলেন, বাথরুম সেরে ব্যাক করার সময় আবার দেখলেন ঘুরিয়ে ঘুরিয়ে কিছু যাচ্ছে। তো ঘুরিয়ে ঘুরিয়ে যখন যাচ্ছিল তখন অন্যরকম একটা গোঙানের শব্দ আসছিল। তো উনি এইটা দেখে এবার একদম স্পষ্ট দেখে উনি ভাবলেন যে না, এটা হয়তো বা সত্যি। উনি এটা দেখে মানে অনেক ভয় পান, ভয় পেয়ে উনি দৌড়ে ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দেন। আচ্ছা। তো এর কিছুদিন পর আবার হয় কি যে আমার নানু, মামার আম্মু, তো উনি ফজরে আজানের আগে উজু করার জন্য বের হয়। তো উজু করতে গিয়ে উনি বাথরুমে কলপার যাবেন, তো তার আগে দেখেন যে কিছু একটা ওই কলের বাথরুমের পিছন দিকটাতে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছেন। তো উনি বললেন যে কি ব্যাপার, এত রাত্রে এখানে কে? উনি হয়তো ভাবলেন চোর টোর হয়তো আসছে, তো উনি একটু দেখে আছে।
তো উনি সামনে আগালেন, আগায় দেখলেন যে ওটাও একটু সামনে আগাচ্ছে। তো এরকম ভাবে আগাতে আগাতে উনি একটা মোহের ভিতর চলে যায় যে ওটার পিছনে উনি যাচ্ছেন। তো এমন সময় পিছন থেকে আমার ওই খালামণি ওনাকে ধরে ফেলে, হঠাৎ করে ধরে ফেলে বলতেছে যে আম্মা আপনি কোথায় আছেন? বলছে ওই যে ওইখানে কে যেন আসছে, আমাকে ডাকতেছে। বলছে না ওইখানে তো কেউ নেই, আপনি হয়তো ভুল দেখছেন, চলেন চলেন এখান থেকে চলে যান। পরে উনি ওনাকে নিয়ে চলে আসেন। তো রাসেল ভাই, আমাদের মামার ওই ঘরটাতে এমন হয় যে এখনো আজও শনি অথবা মঙ্গলবার কেউ যদি ভর দুপুরবেলা ওই ঘরটাতে শুয়ে থাকে, তারা এখনো ওই টিনের চালের উপর একটা না একটা শব্দ পায়, শুনতে পায়। ঠিক আছে, ধন্যবাদ রাসেল ভাই, ছিল আমার অনেক 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 ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা সরাসরি একটা বিরতিতে যাবো, তবে তার আগে আমরা একটু ফেসবুক দেখে আসতে চাই। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আরিফুল ইসলাম বাঁধন লিখেছেন যে তিনি অনেকদিন ধরে আমাদেরকে শুনছেন, কিন্তু কোনোদিনই নাকি তার কমেন্ট পড়া হয় না। আজকে আমি আপনার কমেন্ট পড়ে ফেললাম না, এটা সত্যি না। আসলে সবার কমেন্ট পড়তে পারি না, আমরা খুব অল্প কমেন্টই পড়তে পারি, এবং যে কমেন্টগুলো পড়ি তার চাইতে অনেক বেশি কমেন্ট আসে আমাদের এখানে, সেটা আমরা জানি। কিন্তু কিছু করার নেই, ঘটনা শুনতে গেলে পড়া হয় না। কিন্তু সবসময় আমার ফোনে আমি দেখতে পাই যে আপনাদের নোটিফিকেশন গুলো আসছে একটার পর একটা পড়ছি, তো মানে সবসময় পড়ছি এবং জানতে পারছি। এই যে আপনারা লেখেন, এই যে জানা যায়, এই জন্যই মানে সবচাইতে ভালো লাগার বিষয়টা এটাই। এবং আপনারাও ভাবছেন ভূত এফএম নিয়ে, ভাবছি আমরাও। যাই হোক, আমাদের আজ এই যে আমাদের যে গেস্ট এখন ঘটনা শেয়ার করলেন নরসিংদী থেকে এসছেন, তো আপনিও চাইলে আসতে পারেন। এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is BHWTFM@radio4.fm. আমি দেখতে পাচ্ছি যে আমাকে আলামিন হুসাইন লিখেছেন ভূত এফএম, আমাকে মাহফুজ করিম লিখেছেন আসসালামু আলাইকুম, সাথে আছেন তিনি SM খায়রুল গৌরম্ভা, রামপাল বাগেরহাট গৌরম্ভা থেকে বলছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি মোহাম্মদ রায়ান আলম আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আহসানুল মাহবুব জুবায়ের, AK আরাফাত খান, MD সোহেল হোসাইন, রুবেল হোসেন জীবন, AK আরাফাত খান, MD IK সাদমান চাই। এছাড়াও আমাদের সাথে আছেন হার্ট হ্যাকার সঞ্জিত, এছাড়াও শারমিন রাজ্জাক শান্ত, আমাদের সঙ্গে আছেন শাহিনুর মৌরি, আমাদের সঙ্গে আছেন MD আশিক, কুয়েত থেকে শুনছেন তিনি এবং প্রথম কমেন্ট করলেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে। এছাড়াও অমলান মল্লিক, তপন রয়, এছাড়াও আমাদের সাথে টনিক মাসুদ, রকস্টার রাহাত, এছাড়াও অবুজ বালক অ্যাপ দিয়ে শুনছেন, আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে। তো আমরা ছোট্ট বিরতির পরে ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও 40 and don't stop the 40. Bhoot FM, the night comes alive with Graminphone. আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন সবসময় রেডিও 88.8 FM, আর আমি রাসেল আছি সাথে। এবং এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আফনান ভাইয়ের ঘটনায় চলে যাবো। আফনান ভাই, সেকেন্ড আপনার যে ঘটনা, সেই ঘটনাটা আমরা একটু শুনে ফেলি। হ্যাঁ, থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটি বলবো সেটা আমাদের এটা ফরিদপুর জেলার মধ্যে পড়ে আর কি, মধুখালীর ঠিক পাশে। আসলে একটা বিষয় খেয়াল করবেন, আমি যে ঘটনাগুলো বলি ম্যাক্সিমাম আসলে রাজবাড়ী বা ফরিদপুরের পাশাপাশি। এই জন্য আসলে স্পেশাল থ্যাঙ্কস দিতেছে আমাদের রাজবাড়ী ভৌত স্ট্রিমের যে সদস্য আছে, বিশেষ করে সজীব এবং অন্যান্যদেরকে। ওরা অনেক কষ্ট করে রাজবাড়ির বিভিন্ন প্রান্ত থেকে বহু কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করে এবং সত্যতা যাচাই করার পরে ওরা তো আসতে পারে না এত দূরে, এজন্য আমাকে দেয়। আমি এই জন্য অনেক ঘটনাগুলো ওদের কাছ থেকে পাই, নির্ভেজাল কিছু ঘটনা, সুন্দর সুন্দর ঘটনা ওদের কাছ থেকে, এই জন্য ওদেরকে স্পেশাল থ্যাঙ্কস। তো আসলে এখন ঘটনাটা আমি শুরু করতে যাচ্ছি। ভাই, আমি এখন যে ঘটনা বলছি চাপাধার বিল বলে যেটাকে, যারা অন্তত ফরিদপুরের মধুখালীর আশেপাশে যারা আছেন তারা এই বিলটার সাথে অবশ্যই নাম শুনে থাকবে। অত্যন্ত বিখ্যাত একটা বিল, চাপাধার বিল। ভাটিয়াপাড়া ট্রেনে যদি কেউ যায় সেক্ষেত্রে অবশ্যই চাপাধার বিলের উপর দিয়ে যেতে হবে। আচ্ছা, অসাধারণ একটা দৃশ্য চাপাধার বিলের। মাসুম ভাই মনে হয় গেছেন, মাসুম ভাই বলতেছে অনেক গেছেন চাপাধার বিলে। আচ্ছা, চাপাধার বিলের ঘটনাটা আমি আসলে বলবো। সেটা হচ্ছে ঘটনাটি
1999 সালের দিকের ঘটনা। আচ্ছা। তো যেই ভাই এটা শেয়ার করেছে, ওনার বাড়ি ওখানেই, মানে মধুখালীতেই ওনার বাড়ি, ওই চাপাতার বিলের পাশে ওনার বাড়ি আর কি। তো উনি যখন পড়তেন, একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়তেন, তো ওখানে ওনার একজন বন্ধু ছিল, তার বাড়ি আবার টঙ্গীতে। আচ্ছা। তো ওনার বন্ধু বলেছিল যে উনি কখনো রাতের বেলা মাছ ধরা দেখেননি, কারণ যেহেতু শহর এলাকায় এসে থাকতেন আর কি, ওইভাবে রাতের বেলা কোনো মাছ ধরা দেখেনি। তো ওনার খুব ইচ্ছা, উনি শুনেছিলেন চাপাতার বিলে সারা রাত ধরে মাছ ধরে মাঝিরা, যারা জেলে আছে তারা সারা রাত ধরে মাছ ধরে। তো ওনার খুব ইচ্ছা হয়েছে যে চাপাতার বিল গিয়ে উনি মাছ ধরা দেখবেন। তো ওনার বন্ধুকে রিকোয়েস্ট করে, তো এক ছুটিতে, এই বর্ষাকালেই আর কি, ওই ছুটিতে চাপাতার বিলে মাছ ধরা দেখতে আসে। তো দিনের বেলা একজন মাঝির সাথে, স্থানীয় এক পরিচিত মাঝির সাথে কথা বলে, তো বলে যে ঠিক আছে, রাতের বেলা আজকে যখন মাছ ধরবো তোমাদেরকে সাথে নিয়ে মাছ ধরবো, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো ওই ছেলেটাও খুব এক্সাইটেড ছিল, যা জীবনের প্রথম মাছ ধরা দেখবে এভাবে রাতের বেলা। তো রাতের বেলা যখন ভাই মাছ ধরা শুরু করেছে, এরকম ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় মাছ ধরা দেখছে এবং খুব মজা করছে। তো হঠাৎ একসময় মাঝিকে বলল যে চাচা, ওই যে ওদিকে বেশ কিছু বড় বড় তাল গাছ দেখা যাচ্ছে, আপনি ওই নৌকাটা নিয়ে একটু তাল গাছের দিকে চলেন না, ওইদিকে একটু তাল গাছ, মানে রাতের বেলাতে এইভাবে তাল গাছের নিচ দিয়ে হেঁটে গেছি, কিন্তু পানির মানে নৌকা করে যে তাল গাছের নিচ দিয়ে যাবো এমন কখনো আমি দেখিনি, এক্সপিরিয়েন্সটা আমার নাই। তো চলেন। তো মাঝি মানে ওই মানে যে জেলে, সে কিছুতেই ওই তাল গাছের নিচ দিয়ে যাবে না, বলে না ওদিক দিয়ে যাওয়া যাবে না, অন্যদিকে নিয়ে যাই, বলে না ওদিক দিয়েই চলেন। তো ঠিক আছে, বলে তাহলে এক কাজ করো, ভালো করে তোমরা সবাই আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু নিয়ে নাও। তো অন্য ওই নৌকা আরো যারা ছিল সবাই ফোন নিল। ওই ছেলেটা বলতেছে যে এই বিজ্ঞানের এই যুগে এসেও আপনারা কি এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করেন, যেদিকে গেলে ভয় পাবেন বা এইসব কিছু হবে? তো বলে না, তোমার সাথে এই বিষয়ে তর্কে যাব না, তুমি যদি পারো আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু নিয়ে, এটা তোমার জন্য ভালো হয়। তো সে বিষয়টা খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বিষয়টা এড়িয়ে দেয় আর কি। তো সত্যি উনি নৌকা নিয়ে ওইদিকে তাল গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন। তো যখন তাল গাছটা পার হয়ে গেছে, হঠাৎ ওই যে ছেলেটা, ওর নাম ছিল রফিক, তো ওই ছেলেটা হঠাৎ করে মানে মানে শরীরে খিঁচুনি উঠে গেছে। তো ওই মাঝি, মানে যে ছেলেটার মাধ্যম দিয়ে ওই রফিক ছেলেটা আসছে আর কি, তাকে বলছে যে তোমার ওই রফিকের কি মানে মৃগী রোগের সমস্যা আছে কি? তখন ও বলছে যে না, ওর তো যতদিন ওর সাথে পরিচয় আছে কখনো তো এরকম সমস্যা দেখি নাই। তখন মাঝি বলছে তাহলে আমি যেটা ধরেছি সেটাই ঘটেছে। উনি বলেছে তাড়াতাড়ি এখন আমি নৌকা নিয়ে চলে যাব, ওকে দ্রুত তোমার বাসায় নিয়ে যাও এবং আগামীকালকেই ওকে ঢাকায় পাঠাই দিবা, ওর জন্য আর এখানে না থাকে। তো কেন কি এই বিষয়ে বেশ কিছু উনি কোনো উত্তর উনি দেন নাই, বলে যেটা বলছি সেটাই করো। তো সত্যি তাড়াতাড়ি নৌকা নিয়ে উনি কিনারে চলে যান। সেখান থেকে ছেলেটাকে মানে বাড়িতে নিয়ে যাওয়া হয়, পরে তাকে একটু সেবা শুশ্রূষা করে সুস্থ করেছে এবং একদম স্বাভাবিক, যখন তার জ্ঞান ফেরে একদম স্বাভাবিক আর কি, তার কিছুই মনে নাই। ঠিক ওই সময় যতক্ষণ সেন্সলেস ছিল তখনই মানে ওই সময়টুকু শুধু মনে নাই, তাছাড়া সবকিছু সে স্বাভাবিক আছে। তখন বলে তুমি তাড়াতাড়ি কালকে ঢাকায় চলে যাও। বলে যে না, আমি আরেকটু ঘুরতে চাই। বলে যে না, তোমাকে তাড়াতাড়ি ঢাকা যেতে হবে, সমস্যা আছে। দেখ, সে মন খারাপ করেই ঢাকায় চলে আসে রাসেল ভাই। তো ঢাকায় চলে আসার পরে ওই যে মাঝি তখন ওই ছেলেটাকে বলে, যে ওই স্থানীয় যে ছেলেটা, তাকে বলে যে আসলে কেন ওই দিক দিয়ে উনি নৌকাটা নিয়ে যেতে চান নাই, কারণ ওদিক দিয়ে নাকি যখনই ওনারা অনেক সময় দেখেন যে পানির নিচ থেকে মানে কি যেন একটা প্রাণী, লেজ বিশিষ্ট একটা প্রাণী, বড় আকারের প্রাণী, ঠিক বানরও না, বানর থেকে অনেক বড় টাইপের একটা প্রাণী, রাতের বেলা আবসা অন্ধকার বা চাঁদের আলোতে ওনারা দেখেন পানির নিচ থেকে উঠে এই তাল গাছ বেয়ে তাল গাছের মাথায় চলে যাচ্ছে। আজব ব্যাপার। এই জিনিসটা দেখে ওনারা ভয়ে কখনোই তাল গাছের আশেপাশে যেতেন না। ওনারা বুঝতেন এটা অস্বাভাবিক কিছু, ওনারা ভয় পেতেন, যেহেতু ওদের ওই সময় অনেক লোক ছিল এবং ওই ছেলেটার বারবার রিকোয়েস্টে ওনারা ওখানে গিয়েছিলেন এবং এই কারণে বলে নিয়েছিলেন যে আয়াতুল কুরসি পড়ে নিতে। আচ্ছা। তো যাই হোক, এটার মাঝি পরবর্তীতে শেয়ার করেন, আমি তো তখন ওইটা ওইভাবে বলি নাই, বললে পারে তোমরা ভয় পেতে, আরো ভয় পেতে, এই জন্য আমি ওইটা ওইভাবে বলি নাই। তো যাই হোক, ওই ছেলেটা চলে যায় রাসেল ভাই। এখন ওই ছেলেটা যখন রাসেল ভাই ওর বাড়ি টঙ্গীতে যখন চলে আসে, তো আসার পরে বেশ কিছু ঘটনা ঘটতে থাকে। আচ্ছা। তো ওর পাশের বাসার লোক একদিন মানে তার বাড়ির ছাদে রাতের বেলা খুব গরম ছিল আর কি, তো গরমকালে মানে বর্ষাকাল যখন হয় আর কি, এমনিতে গরম থাকে, বৃষ্টিও থাকে, তো গরমের কারণে উনি ছাদে রাতের বেলা রাত 2টা কি 3টার দিকে উনি পায়চারি করছিলেন। তো হঠাৎ দেখলেন ওনার পাশের বাড়ির থেকে
মানে দরজা খুলে কি যেন একটা বের হলো, মানে একটা মানুষই বের হলো। বের হয়ে ওই বাড়ির উঠানে অনেকগুলো গাছ ছিল, বিশেষ করে বড় একটা আম গাছ ছিল। তো ওই লোকটা আম গাছটা বেয়ে বেয়ে খুব সুন্দরভাবে এমন ভাবে উঠে চলে গেল যে মনে হচ্ছে সে মাটিতেই হেঁটে যাচ্ছে, এত স্বাভাবিকভাবে আম গাছটা বেয়ে উপরে উঠে গেল। এবং উনি আফসালতে দেখছেন আম গাছের বিভিন্ন ডালে ওই লোকটা হেঁটে বেড়াচ্ছে অনায়াসে। এবং যখন নেমে আসছে রাসেল ভাই, তখন ঠিক মাথাটা নিচের দিক দিয়ে উনি নেমে আসছেন, ঠিক উল্টো হওয়ার কথা ছিল। তো এটা দেখে উনি সাংঘাতিক ভয় পান এবং উনি দেখেন যে যাকে তিনি দেখলেন সেটা আসলে আর কেউ না, তার বাড়ির প্রতিবেশী, ছেলেটার নাম হচ্ছে রফিক। আচ্ছা, এটা উনি দেখে খুব ভয় পান। উনি পরের দিন ওর বাবা মাকে বলেন যে আপনার ছেলের মানে কি কোনো সমস্যা? বলে না, তো কোনো সমস্যা তো নাই, সে তো স্বাভাবিক। বলে না, আমি তো রাতের বেলা এরকম দেখলাম। বলে যে এরকম তো আমরা তো টের পাইনি, কারণ রাতের বেলা সে বের হয় কি বের হয় না আমরা একটু বুঝতে পারি না, কারণ তার বাবা মা একটু বয়স্ক লোক, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, এই জন্য ওনারা এটা বুঝতে পারেন না। তো রফিককে যখন জিজ্ঞেস করা হয়েছিল, রফিক বলে যে তার কোনো মনেই থাকে না, সে ঘুমিয়ে যায়, কিন্তু তার কোনো সেন্সই নাই যে সে আসলে গাছে ওঠে কি ওঠে না বা এভাবে হাঁটে কি না, এটা তার কোনো সেন্স নেই। তো রাসেল ভাই এরকম এটা একদিন দুই দিন না, প্রতিনিয়ত এটা ঘটতে থাকে। সে ঘুমের ঘোরে শুধু গাছেই না, বিভিন্ন সময় বাড়ির মানে উঁচু মানে দেখা যাচ্ছে যে তার বাড়ি ছিল দোতলা বিশিষ্ট, দোতলা রেলিং এর উপর দিয়ে সে অনায়াসে হেঁটে যাচ্ছে, যেটা হয়তো বা কোনো মানে বিশেষ করে বানর বা এই টাইপের কোনো প্রাণী যেরকম খুব মানে খুব স্বাভাবিকভাবে কোনো চিকন জিনিসের উপর দিয়ে হেঁটে যেতে পারে। অনেকেই ঘুমের ঘরে হাঁটেন এবং এটা অনেকের অভ্যেসও থাকে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে জিনিসগুলো মানুষের পক্ষে ঘটানো সম্ভব না সেই জিনিসগুলো উনি ঘটাচ্ছেন। তো যখন রাসেল ভাই এই ধরনের বিষয়টা সবার দৃষ্টিগোচর হলো, তখন ওর চিকিৎসার উদ্যোগ নেওয়া হয় যে না, এটা তো স্বাভাবিক কিছু না। প্রথমে মনে করছিল যে স্লিপ ওয়াকিং, আমরা যেটা বলি, এক্স্যাক্টলি আমি তাই বলছি। ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলে না, তো সে তো স্বাভাবিক, তার তো এরকম কোনো প্রবলেম আমরা এরকম কিছু দেখা যাচ্ছে না, স্বাভাবিক। কারণ এরকম হওয়ার পরে রোগীর ভিতরে যে ধরনের উপসর্গ দেখা যায়, ডাক্তার তার কিছুই খুঁজে পাচ্ছে না। ডাক্তার বললো যে ওর মনে হয় অন্য কোনো সমস্যা আছে, ওর মনে ঘুম হচ্ছে না, ভালো করে ঘুমের ট্যাবলেট দিয়ে দিয়েছি, সে ভালো করে ঘুমাক। কিন্তু আসলে ঘুমের ট্যাবলেট দিয়েও কোনো কাজ হচ্ছিল না। তারপরে ভালো একজন কবিরাজের শরণাপন্ন হয়। তো কবিরাজ যখন তাকে দেখার পরে বলছে যে আসলে মানে আপনার ছেলের সাথে যেটা রয়েছে সেটা হঠাৎ করেই চলে আসছে তার সাথে, এবং এর ছেড়ে কখনোই যাবে না। এখন উপায় একটাই, এর সাথে যেটা আছে তাকে মেরে ফেলতে হবে। তো কবিরাজ তার নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে আসলে ভাই ওই যেই জিন জাতীয় বা যেটাই বলি তার সাথে যেটা চলে আসছিল তাকে বন্দি করুক বা হত্যা করুক, মানে সে বলেছে সে এটাকে হত্যা করেছে। আচ্ছা, তারপরে সে কয়েকদিন স্বাভাবিক ছিল, কিন্তু আস্তে আস্তে সে অসুস্থ হতে থাকে। 1 বছরের কথা বলছেন আপনি? হ্যাঁ, 1 বছর মানে আস্তে আস্তে অসুস্থ হতে থাকে এবং হঠাৎ তার কিন্তু কোনো কিছু ধরা পড়ছিল না, ডাক্তার সব চলছিল, সবকিছু চলছিল এবং তারা যথেষ্ট মানে সম্পদশালী ছিল, এমন না যে তার চিকিৎসা হয় না। তাকে সুতরাং ভালোভাবে চিকিৎসা করতেন, মানে মাদ্রাজ, ভেলোর এই সমস্ত জায়গা থেকে ট্রিটমেন্ট করে, কিন্তু ওখানকার ডাক্তাররা কিছুই ধরতে পারে নাই। ঠিক 1 বছরের মাথায় হঠাৎ করে দেখা যায় তার 2টো কিডনি ড্যামেজ। মানে এতদিন পর্যন্ত কোনো কিছু ধরাই যায় না, কিছুই ধরা যায় না, কিন্তু অসুস্থ কিন্তু কিছু ধরা পড়ছে না। মানে হঠাৎ করে দেখা যায় 2টো কিডনি ড্যামেজ, এবং যখন আসলে এমন ভাবে সেটা হয়েছিল যে ওই অবস্থায় নতুন করে কিডনি রিপ্লেস করা অত তাড়াতাড়ি পসিবলও ছিল না। এবং আবার যখন কবিরাজকে দেখিয়েছে বলছে যে এখন মানে আপনারা যদি রিপ্লেস করতেও চান, আবার কিডনি লাগালেও ও কিডনি আবারও নষ্ট হয়ে যাবে, আপনার ছেলের বাঁচানোর কোনো উপায়ই নেই। রাসেল ভাই ওই 1 বছরের মাথায় রফিক মারা যান। তো চাপাদার বিল এখনো আছে রাসেল ভাই, সেই তাল গাছগুলো এখনো আছে, যারা ওই ভাটিয়াপাড়া ট্রেনে যাওয়ার সময় সেই তাল গাছগুলো এখনো দেখা যায়। রাসেল ভাই এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে কিছু অসময়ে এমন এমন জায়গা দিয়ে চলাফেরা করি, অনেক সময় অনেক মুরব্বীরা আমাদেরকে নিষেধ করেন, আমরা কিন্তু হয়তো আমরা চিন্তা করি আমরা আধুনিক, আমরা অনেক কিছু তুচ্ছ তাচ্ছিল্য ভাবে এড়িয়ে দিই, কিন্তু আসলে কিন্তু অনেক কিছু আমাদের মেনে চলা উচিত। আমরা কুসংস্কার মনে করে সবকিছু এড়িয়ে চলা উচিত না। এই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে ঝটপট যাবো এবং তারপর আবারও ফিরে আসবো। আমাদের ঘটনা শেষ, আমরা ফিরে আসবো আপনাদের ফেসবুকে কমেন্ট নিয়ে, কারণ সময় একেবারেই নেই। সেই পর্যন্ত আশা করবো আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি এন্ড জো ফুর্তি। Mood FM, the night comes alive.